যে আমাদের এই রাজ্যে একটা ফিল্ম পলিসি তৈরি হওয়া প্রয়োজন। ঠিক আছে, আমি অনেকদিন ধরে বলছি ফিল্ম পলিসির জন্য, অনেকদিন আমি বলেও ছিলাম। আমি যখন ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলাম, লাস্ট আমার টার্ম ছিল 2025, তো গত বছরই ওকে 2025 কি 24-এ বিজনেস সামিট যেটা আমাদের আগের গভর্নমেন্ট করতো, সেখানে আমি একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম বেঙ্গলকে ক্রিয়েটিভ হাব হিসাবে প্রজেক্ট করা। একটা হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন, আমরা 7টা নর্থ ইস্ট প্লাস সিকিম কানেক্টেড আছি, প্লাস 3টে ফরেন কান্ট্রি, নেপাল, ভুটান, বাংলাদেশ। দিস ইজ ওয়ান জিওগ্রাফিক্যাল আমাদের যে পজিশনটা। সেকেন্ড হচ্ছে আমরা বাই বার্থ ক্রিয়েটিভলি ইনক্লাইন্ড। বাংলাতে যত ক্রিয়েটিভ লোক আছে, এবং যে আমি সস্তা বলবো না, সস্তা কথাটা খুব মানে ভ্যালু যদি আমি ধরি, ভিএফএম, ভ্যালু ফর মানি, ভ্যালু ফর মানি, এত ক্রিয়েটিভ আছে যেগুলোকে আমরা চ্যানেলাইজ করলে এটা অনেক কাজে দেবে। প্লাস এই যে নর্থ ইস্টে যে ছেলেমেয়েরা আছে, তারা বম্বেতে গিয়ে হারিয়ে যায়, পাত্তা করতে পারে না, কম্পিটিশন লেভেল এত হাই। এখানে থাকলে তারা একটা বেশি কমফর্ট ফিল করবে, অনেক বেশি। প্লাস আজকে যদি ক্রিয়েটিভভাবে এখানে তৈরি হয়, তাহলে আমাদের এই ছেলেপিলেগুলা বম্বে এদিক ওদিক পালিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, কাজ নেই। আমরা এত ফিল্ম স্কুল তৈরি করেছি, SRFT আছে, অনেক অনেক প্রাইভেট, আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রূপকলা কেন্দ্র আছে। হ্যাঁ, তো এদের ভবিষ্যৎ কি? দে হ্যাভ টু গেট ওয়ার্ক না? তাহলে কেন পড়বে লোক? আজকে আমরা বলছি যে ছোটোবেলায় আমাদের যেরকম বাবা মা বলতো ডাক্তার না ইঞ্জিনিয়ার হতে হবে, একটা মাইন্ডসেট ছিল। এখন তো আমরা বলছি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও তুমি প্লে রাইটার হতে পারো, তুমি স্ক্রিপ্ট রাইটার হতে পারো, ডিওপি হতে পারো। তাদেরকে তো কাজ দিতে হবে, অ্যাভিনিউস আনতে হবে। তো এটা তো একটা, যেটা আমার ইচ্ছা ছিল, সেই জন্য ফিল্ম পলিসি একটা দরকার, যেহেতু আমাদের পলিসি নেই এখনও পর্যন্ত। প্লাস আমাদের এখন প্রত্যেক সারা বিশ্বে যদি আপনি দেখেন, ফিল্ম ট্যুরিজম ইজ প্লেইং আ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাবসলিউটলি ভেরি ইম্পর্টেন্ট। কিছু কিছু দেশ আছে শুধু ট্যুরিজমের উপরে। আমি ছোট্ট একটা স্পেন, হ্যাঁ, জিন্দিগির নাম মিলেগি দুবারা, এই ছবিটার আগে আর পরে স্পেনের যে সংখ্যক ট্যুরিজম বেড়েছে, মানে কল্পনার বাইরে। সুইজারল্যান্ডকে তো সুইজারল্যান্ড বানিয়ে দিয়েছে এস চোপড়া। তো আমাদের সে বেঙ্গলে ফিল্ম ট্যুরিজমটা খুব প্রমোট করতে হবে, বিকজ উই আর ব্লেসড দ্যাট আমাদের হিমালয়া আছে, আমাদের সুন্দরবন আছে, আমাদের বে অফ বেঙ্গল আছে। আমাদের ভারতবর্ষে কোনো রাজ্যে 3টে জিনিস একসাথে নেই। প্লাস ক্রিয়েটিভ ট্যালেন্ট আছে। তো আমি এইগুলো, প্লাস একটা ইন্ডাস্ট্রি আছে, ফিল্ম ইন্ডাস্ট্রি যদি বলি, ভারতবর্ষে মাত্র 6 জায়গায় আছে। বম্বেতে আছে, কলকাতায় আছে, সাউথের 4 জায়গায়। ইন্ডাস্ট্রি আছে, ট্যালেন্ট আছে, ক্রিয়েটিভ ম্যান পাওয়ার আছে, লোকেশন আছে। তারপরেও যদি না করতে পারি, সেটা দুর্ভাগ্য আমাদের। নমস্কার, শুরু করছি আমাদের মুখে মুখে আজকের পডকাস্ট। আমার সঙ্গে যিনি রয়েছেন, তিনি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একজন গুরুত্বপূর্ণ প্রডিউসার, এবং আমি বলবো যে বাংলা সিনেমার দুঃসময়ে তিনি অনেক এমন ছবি করেছেন যেগুলো আর্কাইভ হিসেবে বাংলা ছবির ইতিহাসে থেকে যাবে। তার নাম ফিরদৌসুল হাসান। হাসান, এখানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। তোমার সাথে আড্ডা মারা, তোমার সাথে সিনেমার ভবিষ্যৎ, অতীত, বর্তমান, মানে ভূত ভবিষ্যৎ, এই দুটো নিয়েই যে এখন আমরা আলোচনা করব। তার আগে আমি আপনাদের একটু জানিয়ে দিতে চাই যে আমাদের এই এপিসোডের কো স্পন্সর কনকাঞ্জলি গোল্ড মার্ট, যার সমস্ত ডিটেলস আপনারা নিচে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। জানিয়ে রাখি যে কনকাঞ্জলি গোল্ড মার্ট পশ্চিমবঙ্গে সবথেকে ন্যায্য দামে সোনা এবং রূপো কেনা, এটার জন্য যদি কোনো দরকার হয় আপনারা ওদের সাথে যোগাযোগ করতে পারবেন। গত 15 বছরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যা ঘটেছে সেটা আমরা সকলেই জানি, এবং তার ফলে বাংলা সিনেমার কি ক্ষতি হয়েছে সেটাও আমরা মোটামুটি সবাই অবগত। এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে বাংলা সিনেমা কি করে ফেরত আসবে তার আগের গ্লোরিতে? না, আমিও ঠিক শুরু করেছি, আমারও ক্যারিয়ার শুরু, প্রথম ছবি রিলিজ করি 2013। তো আমি ঠিক তুমি যে প্রশ্নটা করলে ওই এরাতে আমি ঢুকেছি। সো ব্যাকগ্রাউন্ড গেছি, আমি কোনো ফিল্মের ব্যাকগ্রাউন্ড থেকে আসিনি, মানে আমার দূর দূরান্ত বাবা, জ্যাঠা, কাকা কেউ জড়িত নাই। তো আমার কাছে ইট ওয়াজ এ নিউ। সো আমার কাছে না কোনো এক্সপেকটেশন ছিল, না জেনে এসেছি যে এটা স্ট্রাগল হতে পারে, এটা অসুবিধা হতে পারে, হোয়াট আর দ্য হিডেন প্রবলেমস, এগুলো না জেনেই আউট অফ প্যাশন
সিনেমাতে আসা। এবং ডেফিনেটলি একটা ব্যবসাদার হিসেবে যখনই কোনো এন্ড অফ দ্য ডে ব্যবসাও এটা, তো তার তো একটা মোটিভ থাকে। তো আমাদের যেটা মোটিভ ছিল যে উই উইল ডু ফিল্মস দ্যাট উইল স্পিক্স অ্যাবাউট আস, আওয়ার কালচার, আওয়ার লিটারেচার, এবং ব্যবসা ছাড়াও আ ফিল্ম দ্যাট উইল গিভ মি অর মাই কোম্পানি আইডেন্টিটি, সেটার লক্ষ্য ছিল। সেই জন্য তুমি যদি দেখো আমার ছবিগুলো, তুমি যদি ঠিক ফিল্মোগ্রাফিটা তুমি দেখো, আমরা চেষ্টা করেছি, আই ডোন্ট নো, ভালো ভালো ছবি, যে ছবিগুলো রয়ে যাবে, যে তুমি যেমন একটু আগে বললে, তো সেই হিসেবেই করেছি। তোমার কোম্পানির নামটা একটু বলে দাও। ফ্রেন্ডস কমিউনিকেশন। সো আমরা 3টে ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছি, এখন অবধি প্রায় 20টার মতো ছবি রিলিজ করেছি, 6টা মেগা সিরিয়ালও করেছি, কিছু ওয়েব সিরিজ শুরু করেছি। সো তারপরে যখন ঢুকি, মানে 2012 থেকে শুটিং শুরু করি, 13তে প্রথম রিলিজ করি। সো উই লার্ন ওয়াইল ডুইং ইট। কারণ আমি যেটুকু জানি যে সিনেমা পুরো শিখে এসে কেউ করে না, করতে 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 শেখে। এবং এমনও লোক যারা বলেছে মৃত্যুর আগের দিন অবধি শিখে গেছে তারা। তো আই অলসো স্টার্টেড লার্নিং। আর প্রডিউসারের রোলটা কিন্তু অনেক বড়। উই আর ইনভেস্টিং অন ক্রিয়েটিভ মাইন্ডস, রাইট? এটাই তো ইনভেস্টমেন্ট করছি। সো হাউ টু গেট দ্য বেস্ট আউট অফ দোজ মাইন্ড, প্রোডাক্টটা কীভাবে বার করা, তারপরে দ্য অ্যাকচুয়াল ওয়ার্ক অফ দ্য প্রডিউসার শুরু হয়। ছবিটাকে মার্কেটিং করে, এক্সপ্লয়েট করে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড হোক বা ইন্ডিয়া হোক বা বেঙ্গল হোক, ব্যবসা করে ফেরত আনা। সো ইটস এ হিউজ রেঞ্জ, অনেক দায়িত্ব থাকে, রেসপন্সিবিলিটি। সেটা আমি মনে করি প্রডিউসার শুড বি, ফার্স্ট অফ অল হি শুড বি ভেরি রেসপন্সিবল, হি শুড বি ভেরি অনেস্ট টু হিজ ওয়ার্ক, ভেরি ফোকাসড, বিকজ হোয়াট উই আর ডুইং ইট ইজ জাজ বাই দ্য মাস। তো পরীক্ষা দিচ্ছি না যে আমার টিচার আমার খাতাটা দেখলো। সো ইটস ভেরি ডিফিকাল্ট, মানে কোনো মাপকাঠি নেই কোনটা। আমাদের ছবি যদি দর্শক দেখে বলে ভালো, তাহলে ভালো। যদি দর্শক না দেখে, তখন যতই আমি টেকনিক্যালি কারেক্ট বলি, ইট ইজ লেভেলড অ্যাজ আ ফ্লপ সিনেমা। আমি বলবো 14, 15, 16 পর, 16, 17 ঠিক কোভিডের 1-2 বছর আগের থেকে তার পর অবধি খুব বাজেভাবে ডিটোরিয়েট করে গেছে। সিনেমাতে সবসময় চ্যালেঞ্জ ছিল। ফার্স্ট চ্যালেঞ্জ কবে এসেছিল? যেদিন দূরদর্শন এলো আমাদের লাইফে, তখন সবাই কি ভাবলো যে সিনেমা হলে লোকে যাবে না, বিকেলে টিভি দেখবে। কিন্তু ওটা অন্য একটা ভালো দিকেও খুললো। মানে অনেক আর্টিস্ট যারা সিনেমাতে আর চান্স পায় না, তারা গিয়ে টিভিতে শুরু করলো। আবার অনেক নতুন নতুন ছেলে এলো, যারা সেখান থেকে টিভি থেকে সিনেমায় এলো। শাহরুখ খান ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল। তো কাজ বাড়লো। সব থেকে বড় কী হলো, যেসব ছবিগুলো পুরনো ছবি, তারা আবার দূরদর্শনে কিনতে শুরু, আবার রিলিজ বা এতে হতে শুরু করলো। সো ইট গেভ আ বিগার রেভিনিউ। তারপরে কি এলো? তারপরে 80s, মিড 80s-এ আমরা দেখলাম ভিডিও এলো। ফার্স্ট পাইরেসি কি জিনিস আমরা জানলাম, পাইরেসি। তো আমরা তারপরে ভিডিও হল, একটা সময় ভিডিও হল তো সিনেমা হলের চেয়ে বেশি ছিল, আমরা ওটাকেও কিন্তু ওভারকাম করে এসেছি। তারপরে স্যাটেলাইট, প্রাইভেট স্যাটেলাইট, ওটিটি, তার সত্ত্বেও কিন্তু আমাদের গ্রোথ ভালো ছিল না। আমি ওভারঅল বলছি ইন্ডিয়ার গ্রোথ। তার মানে কি, চ্যালেঞ্জেস আমরা সবসময়ই ছিল এবং সবসময় এটাকে একটার পর একটা আমরা অ্যাডজাস্ট করে হোক বা ওভারকাম করে আমরা এগিয়ে এসেছি। না, এটা তো হওয়ারই কথা, কারণ এটা হচ্ছে একটা টেকনোলজিক্যাল মিডিয়াম তো পাল্টাতে থাকে, আরেকটার সাথে আরেকটা অ্যামালগামেট করে, বা একটার আরেকটা অফশুট তৈরি হয়, এটা সবটা মিলেমিশে তো কাজ করে না এন্টারটেনমেন্ট। যেটা তুমি অ্যাকচুয়ালি রাইটলি পয়েন্ট আউট করলে, যে 2016-17 থেকে অ্যাকচুয়ালি ওই সমস্যাটা বেশি করে শুরু হলো আর কি। সেই সমস্যাটা এখন যে জায়গায় দাঁড়িয়েছিল, যে তখন আমাদের শুনতে খারাপ লাগলেও যখন অনুরাগ কাশ্যপ বলে যে বাংলা সিনেমায় কিছু নেই, অনেকে বলে, অনুরাগ কাশ্যপ আমরা শুনেছি, ও তখন ক্যামেরা বলেছে, রেকর্ড বলেছে। এবার অনেকে, আমি আলোচনা করি, বম্বে যায়, অনেকে বলে দে আর ভেরি স্ক্যার। আমার যেটুকু মনে হয় যে একটু একটা টক্সিক পরিবেশ হয়ে গেছে। সেটার জন্য আমি জাস্ট একটা মানে শ্রেণীর দোষ দিচ্ছি না, যারা অ্যাডমিনিস্ট্রেশন তাদের দোষ দিচ্ছি না, আমাদের মধ্যেও দোষ আছে। আমরা প্রডিউসার, আমরা অ্যাক্টর, ডিরেক্টর যারা আছি, আমাদেরও অনেক ফল্ট আছে, যেটা আমাদের যে ডিটোরিয়েট করার পেছনে উই আর অলসো পার্টি টু ইট। মানে আমরা এটা বলতে পারি না যে পার্টিকুলার একজনের জন্য খারাপ হয়েছে, আমরা তাদের সাথ দিয়েছি, হয়তো মদত দিয়েছি, হয়তো বা নিজেরাও ভুল করেছি। একটা টক্সিক পরিবেশ তৈরি হয়ে গেছিলো এবং লোকের কাছে ধারণা ছিল যে বাংলা ছবি লসের ব্যবসা নেই, ভুল ইনভেস্টমেন্ট। মানে আমরা ব্যবসাতে দুরকম হয়, লস প্রজেক্ট বলতে মানে এটা বুঝি যে আজ লস, কাল লাভ হতে পারে, কিন্তু ভুল ইনভেস্টমেন্ট যেটা হয় সেটা আমার জীবনে কোনোদিন আর রিকভার করবে না। তো সিনেমা লসের প্রজেক্ট থেকে এখন
ভুল ইনভেস্টমেন্ট হয়ে গেল। আগের লোকের জন্য বলতে সিনেমাতে লসের ব্যবসা, এখন লোকে বলে ভুল ইনভেস্টমেন্ট, ইনভেস্ট করে লাভ নেই। এই জায়গায় আমরা পৌঁছে গেছিলাম। আমি যেটা বললাম, একজনকে বলবো না, হয়তো একটা শ্রেণীর লোক দায়ী ডিরেক্টলি, বা বাকিরাও ইনডাইরেক্টলি দায়ী। তোমার 2013 সালে প্রথম ছবিটা কি ছিল? রূপকথা নয়, অতনু ঘোষ, অতনুর ছবিটা, হ্যাঁ আমি দেখেছি ছবিটা। হ্যাঁ, যে তুমি অতনু, তারপরে ধরো অনিক। অতনু ঘোষ 4টে ছবি করেছে, অনিক দত্ত 3টে ছবি করেছে, দুজনেরই ক্যারিয়ারে আমি মানে হাইয়েস্ট। সৃজিৎ 2টো করেছে, অরিন্দম শীল 2টো করেছে, কমলেশ্বর মুখার্জি করেছে, ব্রাত্য করেছে 2টো, অনেক ডিরেক্টরি কাজ, প্রতিম করেছে 2টো, প্রতিম গুপ্ত করেছে 2টো। আচ্ছা, অনিকের প্রসঙ্গে আমি প্রথমত আসি, কেননা অনিকের জিনিসটা, অনিকের স্মৃতিটা আমাদের, এবং অনিকের মৃত্যুটা আমাদের সবার কাছেই হঠাৎ করে মৃত্যু, তো যেটা হয় আর কি, যেটাতে আমাদের সবারই খুব আঘাত লেগেছে আর কি। অনিকের যে নতুন ছবিটা, যেটা নিয়ে কথাবার্তা হচ্ছিল, যেটা হওয়ার কথা ছিল, অপরাজিত 2 বা অন্য কোনো নাম হতেও পারে, সেইটা কি অবস্থায় ছিল তখন অবধি? না, আমি দেখো, অনিকদার সাথে আমার বহুদিনের আলাপ। আমি অনিকদাকে চিনি 2009-10, তখন ভূতের ভবিষ্যৎ রিলিজ হয়নি, আমিও ছবিতে আসিনি। অনিকদার সাথে আমরা একই কলেজের দুজন, সেন্ট জেভিয়ার্স, আমার চেয়ে অনেক সিনিয়র উনি। সেই সুবাদে আমাদের ফার্স্ট আলাপ। আমরা যখন অনিকদার সাথে প্রথম ছবি করি বেঙ্গনাথ বদরহস্য, তারপরে অপরাজিত, তারপরে যতকাণ্ড কলকাতাতেই। এবার যতকাণ্ড কলকাতার পর থেকে অনিকদা একটু ডিপ্রেস থাকতো, একটু অসুস্থও ছিল বেশ কিছু। তো অসুস্থ ছিল মানে ওর তো সিওপিডিটা একটা মেজর লেভেলে চলে গেছিল। তো আমার যেটা চেষ্টা ছিল, আমি অনিকদাকে চাইছিলাম যে অনিকদা আবার কাজের মধ্যে ফিরুক। কাজের মানুষ তো, কাজের মধ্যে ফিরলে ঠিকঠাক থাকবে, অনেকটা বেটার থাকবে। আর অপরাজিত 1 সাকসেসের পরে ওটা আমাদের একটা ভাবনা চিন্তার মধ্যেই ছিল যে করবো। আর অনিকদা জানো হয়তো খুব ধরে ধরে কাজ করে। তো লাস্ট 1 বছর উই ওয়ার ওয়ার্কিং অন ইট। অনিকদা কিন্তু খুব মানে একটা পুরো মানে ওনার ওয়েটা অন্য, কাজ করার পদ্ধতি অন্য ছিল। ওনারা ভাবনা চিন্তা করলে সেটা উনি লিখতে বলবেন না, পুরো ওয়ান লাইনার লিখবে, সিনপসিস লিখবে, তারপর উনি দেখবেন ওটার মধ্যে সিনেমা দেখতে পাচ্ছেন কিনা, তারপরে যায় স্ক্রিপ্টে। সো হি হ্যাজ ইস অন ওয়ে। তো লাস্ট 1 ইয়ার আমরা মোটামুটি ওটাকে ন্যারিশ করছিলাম, মানে স্ক্রিপ্ট, ভাবনা চিন্তা কীভাবে, তারপরে শ্যুটটা কতটা পসিবল হবে, খরচা, বাজেট। 21শে মে বোধহয় আমরা ফার্স্ট প্রোডাকশন একটা মিটিং করি, প্রি প্রোডাকশন মিটিং। 22 তারিখ ওনার জন্মদিন ছিল, 27 তারিখ ঘটনাটা ঘটেছে। ডেফিনেটলি ইট ওয়াজ ভেরি আনফর্চুনেট যে এটা কাজটা, আমি জানি না আপাতত তো হচ্ছে না, তো ইটস ভেরি আনফর্চুনেট। এটা কি নিয়েছিল? এটা সেই সত্যজিৎ রায়ের স্ক্রিপ্ট চুরি, হ্যাঁ কিছু ওই গল্পটা মানে যেটা হলিউডে ছিল এবং তিনি ফিরে আসেন, টিল উনি অস্কার পাচ্ছেন, এই আর কি, এইভাবে ছিল পুরোটা। এটা অত্যন্ত ইন্টারেস্টিং এবং একটা অদ্ভুত ভালো হতো, মানে আমার যেটুকু মনে হয়, যেটা তুমি একটু আগে জিজ্ঞেস করলে যে আমি ওইভাবেই যাই। আমার কাজের পদ্ধতি হচ্ছে যে আই ট্রাস্ট অন দ্য পার্সন, নট অন দ্য স্ক্রিপ্ট। মানে আমার বক্তব্য হচ্ছে, ভালো ডিরেক্টর হলে সে স্ক্রিপ্ট যতই ভালো, মানে যতই খারাপ স্ক্রিপ্ট কোনোদিনই করবে না, ভালো না হলে সে করবে না। আর যদি ডিরেক্টর ঠিক না থাকে, তাকে যত ভালোই স্ক্রিপ্ট দাও, সে কোনোদিনই সেটাকে ভালো করে করতে পারবে। সো যেটা তুমি জিজ্ঞেস করলে না কীভাবে বাছি, আমি একে ডিরেক্টরে বাছি, মানে ক্রিয়েটিভ মাইন্ডস কার উপর আই উইল স্পেন্ড মাই মানি, সেটা আমার কাছে মোর ইম্পর্টেন্ট দেন হোয়াট হি ইজ ডুইং। তারপরে কেন সেটাই প্রথম বিশ্বাস যে I have a trust on this person, so he will not make anything that will not go well or that will not work. সে তার দিক দিয়ে চেষ্টা করবে, we cannot predict which will work and ছবি ওইভাবে প্রেডিক্ট করা যায়। তাহলে তো পৃথিবীর সব মানে বড় বড় কর্পোরেটরা সিনেমাই বানাতো, যদি সে জানতো যে এই ফর্মুলায় করলে সিনেমা সুপার ডুপার হিট হবে, তাহলে অন্য ব্যবসা, টাটা বিড়লা যারা আছে সিনেমাই বানাতো শুধু। নো ওয়ান নোজ, বাট অ্যাটলিস্ট এইটুকু তো জাজ করতে হয় যে হু ইজ দ্য অনেস্ট পার্সন, হু ইজ অনেস্ট পার্সন, মানে অনেস্ট বলতে অনেস্ট টুয়ার্ডস হিজ ওয়ার্ক, ডেডিকেশন, ডিটারমিনেশন, তার কতটা কি আছে, আর কতটা আমার সাথে অ্যালাইন করে, কমফর্ট লেভেলটা কতটা আছে। আনসার্টেনটি যে কথাটা নিয়ে তুমি বলছিলে, যে কোন ছবিটা যেটাকে ইন্ডাস্ট্রি পার্লান্সে বলে লাগবে, কোনটা লাগবে না, হ্যাঁ, এইটা তো আগে থেকে ডিটারমিন করা যায় না। কিন্তু তোমার একটা যেটা চেষ্টা থাকে, যে সেটা হচ্ছে যে একটা ছবি, যে ছবিটা চলা না চলা তো সবার হাতে নয়, কিন্তু এই ছবিটার একটা লাস্টিং ইম্প্যাক্ট, আইডেন্টিটি, আমি আমার যে ধরো আজকে আমি যেদিন থাকবো না পৃথিবীতে, অ্যাটলিস্ট মানে দ্যাট ফিল্মস উইল স্পিক অ্যাবাউট মি। এই ভদ্রলোক এই সিনেমা করে গেছে, এই কাজগুলো করে গেছে, দ্যাট ইজ দ্য ওয়ে অফ আইডেন্টিটি। আমি কি গাড়িতে করে ঘুরলাম আর
কোথায় বাংলো বানালাম সেটা কোনোদিন লেখা থাকবে না আমার উইকিপিডিয়া বা যে কোনো ইয়েতে। বাট হোয়াট আর দ্য ফিল্মস দ্যাট হ্যাভ ডান ওয়েল ক্রিয়েটিভলি, যে কোনো বিষয়। আমি বলবো যে ইন্ডাস্ট্রির প্রচুর লোকে আমার গাড়িটা কি হবে, আমি বাংলো কোথায় বানাবো ইত্যাদি নিয়ে বেশি বদার থাকতো দেন অ্যাকচুয়ালি ক্রিয়েটিং। এইটা কি একটা কারণ বাংলা সিনেমার? ডেফিনেটলি যারা সত্যিকারের ক্রিয়েটিভ লোক, দে উইল বি মোর ফোকাস অন হোয়াট দে আর ডুইং। বাকি জিনিসগুলো হচ্ছে ইম্যাটেরিয়াল ফ্যাক্ট। কিন্তু বাকি আই ওয়াজ ফর্চুনেট টু ওয়ার্ক উইথ টু সাচ ডিরেক্টর, দ্যাট ইজ অতনু ঘোষ and অনিক দত্ত। I have seen them. I have seen how they work for them. See, we all need money to survive. আমাদের একটা ডেইলি নিড থাকে, we all need that. বাট যখন কাজগুলো করি, ভালো কাজগুলো করি, যখন আজকে আমি একটা শেষ পাতার মতো ছবি বা এরকম টাইপের ছবিতে যখন আমি লগ্নি করি, knowing that I might not get back the money, that means that is my sacrifice. As a producer, I am sacrificing the comfort of my family. আমি ওই টাকাটি দিয়ে I can give a better life to my family. So I am sacrificing it. Hard work of the director. সো এই জিনিসগুলো তুমি যেটা বললে ম্যাটার করে, আমার ক্ষেত্রে এগুলো ম্যাটার করে, বাকিদের ক্ষেত্রে কি আমি জানি না। আই ডোন্ট থিঙ্ক ইন দ্যাট ওয়ে। তো ওই স্যাক্রিফাইসটা আমি করি কিসের জন্যে? সো দ্যাট সামথিং গুড, একটা ভালো কাজ হোক, যে কাজটা লোকে চেরিশ করবে। হয়তো সব ছবি তো কমার্শিয়ালি এত ভালো হয় না, বাট কমার্শিয়াল ছাড়াও দ্যার ইজ এ সাকসেস, আর দ্যাট সাকসেস সামটাইম কিপ আস গোয়িং। আমি মনে করি ওই ক্রিয়েটিভ যারা অনেস্ট ক্রিয়েটিভ পার্সন হবে, তারা ওই সাকসেসটার পেছনে বেশি দৌড়াবে রাদার দেন দ্য কমার্শিয়াল সাকসেস। এই কথাটা যে তুমি বলছো, এটার সঙ্গে সঙ্গে একটা জিনিস মানতে হবে, এটাই ছিল আমাদের বাংলা সিনেমার অ্যাকচুয়াল কালচার, যেটা আমরা 50s 60s থেকে দেখে এসেছি। একটা সময়ের পরে আমরা দেখেছি উত্তম সুচিত্রা ইত্যাদির সময়, তখন আমিও অনেকটা ছোট, ওই স্কুল টুলে পড়ি, এরকম সময় আমি দেখেছি যেটা ছিল এই যে ধরো একদিকে একটা যেটাকে বলা হতো মূলধারার সিনেমাতে কিন্তু একটা বাঙালিয়ানা ছিল, এটা ঘটনা। এটা এই মূলধারার সিনেমার পাশাপাশি একটা এই ঘরানার ছবি, মানে আমি সত্যজিৎ রায়, মৃণাল সেন বাদ দিয়েও বলছি, আমাদের অজয়কর ছিলেন, তপন সিনহা ছিলেন, অনেকে ছিলেন, এই ঘরানার একটা ছবি তৈরি হয়। তোমার কি মনে হয় না যে এইটা একে অন্যের পরিপূরক? মানে এটা আছে বলে একটা বাজার তৈরি হয়, এবং এই বাজারটা আছে বলে এই ধরনের ছবি তৈরি হয়। হোয়াট ইউ আর সেইং ডেফিনেটলি রাইট। দেখো, সিনেমার ডেফিনেশন কি? সিনেমা ডেফিনেশন ইজ নট অনলি এন্টারটেনমেন্ট, সিনেমা ইজ অলসো আর্ট অ্যান্ড কালচার। রাইট, জাস্ট টু ওয়ে অফ থিঙ্কিং। এন্টারটেনমেন্ট ছবি দেখারও একটা দর্শক আছে, মেবি দে আর বিগার ইন নাম্বার। আবার আর্ট অ্যান্ড কালচার যেটাকে প্রমোট করে, সেই সিনেমা দেখারও একটা দর্শক আছে। সো ইটস ডিফারেন্ট। আমি যেমন আমার চিন্তা ভাবনা হচ্ছে যে আমার ছবির মধ্যে যে ভাষায় ছবি করছি, ধরো আজকে বাংলা ভাষায় ছবি করছি, তো মাই কালচার, মাই লিটারেচার, মাই আইডেন্টিটি শুড বি রিফ্লেক্টেড। আমার ছবির মধ্যে যেন বাঙালিয়ানা থাকে। সো দ্যাট ইজ মাই ওয়ে অফ অ্যাপ্রোচ, মাই ওয়ে অফ থিঙ্কিং। আর আরেকজনের আরেক রকম থাকতে পারে, বাট উই নিড বোথ। আমি বলছি না যে খালি এরকমই ছবি বানাও, বাট আমার বক্তব্য তুমি যেটাই করবে ইউ শুড বি অনেস্ট উইথ দ্যাট ওয়ান। সো আই এম নট সেইং দ্যাট সো কল্ড কমার্শিয়াল ছবি ঠিক না, সেটাও ঠিক, তারও একটা দর্শক আছে। আবার আমি যে টাইপের ছবি করি সেটারও একটা দর্শক আছে। আগে যেটা আমাদের বাংলা ছবি, যে কমার্শিয়াল হোক বা আর্ট ফিল্ম হোক, তার মধ্যে একটা বাঙালিয়ানা থাকতো দেখতে। আই এম আগেনস্ট দোজ ফিল্ম দ্যাট যেগুলো আমরা বলিউড থেকে কপি করে করছি বা সাউথ থেকে কপি করে করছি। আমি ওইগুলোর কথা বলছি, যেটা না কালচার থাকে না কিছু থাকে। এন্টারটেনমেন্টেও তো আমাদের কালচার দেখা যায়। বেসিক্যালি হচ্ছে যে ওই একদম কপি বলবো না, কাট পেস্ট, সেটার বিরুদ্ধে। হ্যাঁ, বিরুদ্ধে না, ওটা উচিত না। মানে আমাদের একটা সিনেমা আমরা করি ফর মাস, ইট ক্যান ইনফ্লুয়েন্স পিপল। ব্যাড হতে পারে, রাইট, খারাপ হোক ভালো হোক, ইনফ্লুয়েন্স করে। তো সিনেমা তো ইনফ্লুয়েন্স করে লোককে। আমাদের যারা আর্টিস্ট আছে, যারা ডিরেক্টর আছে, বা আমাদের প্রডিউসার আছে, তাদেরও একটা বেসিক, তাদের নামের উপরে একটা লোক ইনফ্লুয়েন্স হয়। সো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল। We are also answerable to the society, the next generation. So we should not get away with only for টাকার জন্য যা কিছু করে বেরিয়ে গেলাম। আজকে হয়তো বেরিয়ে গেলাম, পরবর্তী কোনো না কোনো দিন পিপল উইল কোয়েশ্চেন ইউ।
সো উই হ্যাভ আ ভেরি লার্জার রোল টু প্লে, রেসপন্সিবিলিটি টু কী বানাচ্ছি না বানাচ্ছি, হাউ ইট ইজ ইম্প্যাক্ট, কতটা ভালো ইম্প্যাক্ট হচ্ছে, কতটা খারাপ ইম্প্যাক্ট হচ্ছে। দিস আর অল ইজ আ পার্ট অফ দ্যাট, বিকজ যেটা করছি সেটা ফর এন্টায়ার মাস, তুমি তো ছড়িয়ে দিচ্ছ চারিদিকে। আমাদের ইন্ডাস্ট্রিতে এই যে টক্সিসিটি, যেটা কয়েক বছর ধরে তৈরি হয়েছিল, মানে তোমার হিসেব যদি ধরা যায় তাহলে 10-11 বছর তো হয়েই ছিল এই টক্সিসিটিটাকে ওভারকাম করে ভবিষ্যৎটা কি বাংলা সিনেমার? ন্যাচারালি কোনো কিছু চেঞ্জ হয় না, উই হ্যাভ টু মেক দ্যাট হ্যাপেন। বাট আমরা করতে গেলে একটা ইন্ডাস্ট্রি তো অনেকগুলো স্টেক হোল্ডার থাকে, প্রডিউসার আমি যেমন একটা স্টেক হোল্ডার, গভর্নমেন্ট একটা স্টেক হোল্ডার, আর্টিস্ট ফ্র্যাটার্নিটির স্টেক হোল্ডার, ইভেন কি মিডিয়াও একটা স্টেক হোল্ডার, টেকনিশিয়ানরা স্টেক হোল্ডার, আমাদের বিভিন্ন রকম স্টেক হোল্ডার থাকে। তো আমাদের সবাইকে মিলে চেঞ্জ করতে হবে। টু সেট অফ থিং, ওয়ান ইজ প্রবলেমস মিটে যাবে, ওটা থাকবেই। তুমি রোজ তোমার বাড়িতেও রোজ প্রবলেম থাকে, আজ ড্রাইভার এলো না, কালকে কাজের লোক এলো না, কী করো, চেঞ্জ করে একটা দিয়ে দিতে হয়, দ্যাট ইজ ডিফারেন্ট থিং। বাট গ্রোথ, মানে যে দুটো জিনিস আমাদের নেই, একটা হচ্ছে দর্শক নেই, দর্শকরা সিনেমা হলে যাচ্ছে না, লগ্নি করার লোক নেই, এগুলোর জন্য ইউ নিড আ লং টার্ম পলিসি ভিশন, কালেকটিভ ভিশন উইথ এ পলিসিটা ব্যাক করে গভর্নমেন্ট ভিশনটা তৈরি করবে, এতগুলো যে স্টেক হোল্ডার আছে তাদেরকে বসে ঠিক করতে হবে, অ্যান্ড দ্যাট শুড বি রেটিফাইড উইথ দ্য গভর্নমেন্ট। কারণ আর্ট অ্যান্ড কালচার যদি তুমি আজ থেকে 500-600-1000 বছর ইতিহাস দেখো, ইট ইজ অলওয়েজ বিন প্রমোটেড বাই দ্য স্টেট। প্যাট্রনেজ দিয়ে আর্ট অ্যান্ড কালচারকে কিন্তু বাঁচিয়ে রাখা হচ্ছে, আকবরের টাইম বলো, ব্রিটিশ গভর্নমেন্ট বলো বা যেই বলো, সব সময়। তো দ্যাট উই নিড। বিদেশি ছবি যেগুলোকে আর্ট হাউস ফিল্ম বলে, সেগুলো কিন্তু গভর্নমেন্ট স্পন্সর। ইভেন হোয়াট ইজ দ্য ফাংশন অফ এনএফডিসি? এনএফডিসি তাই করে। যত পুরোনো তুমি মৃণাল সেনের ছবি দেখো, বা ইভেন সত্যজিৎ রায়ের প্রথম ছবি ওয়াজ ব্যাকড বাই দ্য গভর্নমেন্ট। পথের পাঁচালীর প্রডিউসার কে? পশ্চিমবঙ্গ সরকার। চেঞ্জটা আমাদেরকে করতে হবে, এই এতগুলো স্টেক হোল্ডারকে বসে ঠিক করে উইথ দ্য সাপোর্ট অফ দ্য গভর্নমেন্ট। আমরা কি প্রবলেমসগুলো বেশি হাইলাইট করি, যে আজকে টেকনিশিয়ানদের এই প্রবলেম, কি এটা ওটা প্রবলেম, দেখো এইগুলো বসে ঠিক হয়ে যায়, এটা মিটেও যায়। দিস আর নট বিগ ইস্যুস। ইস্যুস যে ভবিষ্যৎ আমরা কিভাবে ভালো করবো, মানে ধরো হলে এখন দর্শক যাচ্ছে না, এটা আমাদের উই হ্যাভ টু অ্যানালাইজ করে দেখতে কেন যাচ্ছে না। তোমার মতে কি কেন যাচ্ছে? অনেকগুলো রিজন আছে, একটা হচ্ছে দেখো, সিনেমা দেখতে যাওয়াটা হচ্ছে একটা হ্যাবিট, বিশেষ করে সিনেমা হলে গিয়ে যাওয়া। আর সিনেমাটা হচ্ছে দেখাটা হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটি, যেটা আমাদের প্রমোট করতে হবে। এই মোবাইল আসার পর থেকে বা এখন ফ্যামিলি ছোট হয়ে যাওয়ার পর থেকে না, এই কমিউনিটি অ্যাক্টিভিটিগুলো কমে গেছে। সিনেমা শুড বি লাইক অ্যান ইভেন্ট, ফ্যামিলি নিয়ে দেখতে যাচ্ছি, বন্ধুবান্ধব নিয়ে দেখতে যাচ্ছি। সো উই হ্যাভ অ্যান্ড অডিও ভিজুয়ালি ভালো করতে হবে। তো দিস ইজ আমাদের ওই রকমের সিনেমা বানাতে হবে দ্যাট যেটা উইল প্রমোট দ্য কমিউনিটি টু কাম ইন, আইডিয়া ড্রিভেন। আমাদের আগে কী ছিল, আমরা আগে উত্তমবাবুর ছবি, অমিতাভ বচ্চনের ছবি, কী নাম কী গল্প দেখতাম না, তার স্টার ড্রিভেন সিনেমা হতো। তারপরে এলো কন্টেন্ট ড্রিভেন, এখন হয়ে গেছে আইডিয়া ড্রিভেন। ফিল্ম শুড বি আইডিয়া ড্রিভেন, তবেই লোকে হই হই করে দেখতে যাবে। সেকেন্ড হচ্ছে, তুমি যদি পশ্চিমবঙ্গে ঘুরে দেখো, একটা সময় আমাদের 700 সামথিং সিনেমা হল ছিল, 64টা, এখন 200 সামথিং আছে। সো দেয়ার রেঞ্জ আছে, ধরো 100 কিলোমিটার 150 কিলোমিটারের মধ্যে কোনো সিনেমা হল নেই, দুটো ডিস্ট্রিক্টে তো নেই কোনো সিনেমা। তবে এটা ওগুলো করতে হবে। দ্যাট ইজ, না করলে পরে আমি যেটা বললাম, হ্যাবিট, একবার হ্যাবিট। আড্ডা মারতে যাওয়া আজকে প্রত্যেক সিনেমা হলের সাথে ক্যাফেটেরিয়া কেন করছে? তো আগেকার সিনেমা হলগুলো দেখবে বার ছিল, কেন থাকতো? ইটস আ সোশ্যাল থিং। ইউ সোশ্যাল গ্যাদারিংয়ের মতো করো, সোশ্যালাইজিং করো, প্লাস সিনেমা দেখো। তুমি নিউ এম্পায়ার, এলিট, মেট্রো, এই সিনেমা হলগুলো দেখবে ব্রিটিশদের টাইমে তৈরি করা, দে আর উইথ দ্য বার। কারণটা কী ছিল? রেস্টুরেন্ট। কারণটা এটাই ছিল, দিস ওয়াজ আ হোল পারপাস। ইটস লাইক আ সোশ্যালাইজিং করলাম, সিনেমাও দেখলাম। মনে আছে সিনেমা দেখতে যেতাম, তখন মাঝখানে এরকম একটা, ওই প্রথমে একটা স্লাইড পড়তো, সোডা ফাউন্টেন অ্যান্ড বার। তো দিস ইজ ওয়ান থিং, সিনেমা হল যেটা বললাম। তারপর কন্টেন্ট আমাদের ঠিক করতে হবে, দেয়ার আর আদার থিংস। তারপরে যেমন বাংলা ছবি আমাদের যে দর্শক, বাঙালি যারা দর্শক, তো বেশিরভাগ উই আর মিডল ক্লাস ভ্যালুড। আমাদের ভ্যালুটা এখনও মিডল ক্লাস। শিক্ষার জন্য, বাচ্চার পড়াশোনার জন্য উই উইল গো অল আউট, বিক্রি বাটা করে, ধার দেনা করেও ছেলে মেয়েকে পড়াবো। কিন্তু উই ওয়ন্ট গো অল আউট টু পে 1000 রুপিস আর 500 রুপিস ফর এ পপকর্ন অ্যান্ড সি আ মুভি। সেটা কোনোদিন কোনো বাঙালি করবে না, চট করে করবে না। সো হোয়াট উই নিড সিনেমা হল লাইক নন্দন,
অ্যাফোর্ডেবল, 30 টাকা, 50 টাকা, 70 টাকা, এটা জরুরি। প্রত্যেক ডিস্ট্রিক্টে উই নিড সিনেমা হল দ্যাট ইজ অ্যাফোর্ডেবল। একটা লোক যদি কলকাতা শহরে 20,000 25,000 টাকা মাইনায় চাকরি করে, সে সব মাসে একদিন 2,000 টাকা খরচা করার পরে তার 10% অফ দ্য ইনকাম গোজ, সে কেন সিনেমা দেখতে যাবে হলে গিয়ে, আনটিল আনলেস সেরকম কিছু হয়। সো দিজ আর দ্য ফিউ থিং দ্যাট নিড টু বি অ্যাড্রেসড। তোমাকে বুঝতে হবে এটা। তুমি একটা সাবান বিক্রি যেরকম করি আমরা, ওটা তো একটা মার্কেটিং করে, যে কোম্পানি হয়তো হিন্দুস্তান লিভারের সাবান লঞ্চ করবে, ওটা মার্কেটিং করে, এটা শীতকালের জন্য কিনা, এটা বড় লোকদের জন্য কিনা, সেভাবে তোরা প্রচারটা করে। এটাও তাই দেখতে হবে যে কোথায় 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 কীভাবে করতে হবে। ইটস আ বিগ থিং। রাতারাতি সিনেমা হল মাল্টিপ্লেক্স মিনিপ্লেক্স বানিয়ে দিলাম, তাতে লোকে দেখবে, যা সিনেমা বানালাম লোকে দেখবে, করবে না। লোকের এখন অভ্যেস হয়ে গেছে, নিজের সময় নিজের টাইমে সিনেমা দেখা অভ্যেস হয়ে গেছে ওটিটি আসার পর থেকে। তো সিনেমা হলে তখনই যাবে ওয়েদার ইটস আ ফিল্ম দ্যাট উইল ড্রাইভ আ কমিউনিটি টু গো অ্যান্ড ওয়াচ, বন্ধুবান্ধব নিয়ে, ফ্যামিলি নিয়ে, আউটিংয়ের মধ্যে বাইরে খেতে যাওয়ার মতো। তো এইগুলো মাথায় রেখে উই হ্যাভ টু প্ল্যান ইট ফর দ্য ফিউচার। মানে ইট হ্যাজ টু বি অ্যান ইভেন্ট কাইন্ড অফ আ থিং। এবার সেইখানে একটা জিনিস প্রশ্ন অ্যারাইজ করছে, সেইটা হচ্ছে একটা বাজেটারি কনস্ট্রেন্ট। আমরা নিজেরা যারা টেকনিশিয়ান, মানে আমি মনে করি ডিরেক্টরও একজন টেকনিশিয়ান, যে সমস্যাটা আমরা ফেস করি, ধরো আজকে আমার সেই 26 বছর আগের ছবি এক যে আছে কন্যা থেকে শুরু করে এখন অবধি যে জায়গাটায় আমরা দেখেছি ওটা, হ্যাঁ এখন অবধি আমরা যে জায়গাটায় পৌঁছেছি, সেটা যত দিন গেছে আমাদের বাজেট সেই অনুপাতে বাড়েনি, মানে যতটা হওয়া উচিত ছিল সেই অনুপাতে বাড়েনি। এবং বাজেটটা বাড়েনি বলে যে সমস্যাটা তৈরি হয়েছে, সেটা অনেকেই জানে, তুমিও খুব ভালো করে জানো। সেটা হচ্ছে যে আমার এই লিমিটেড বাজেটের মধ্যে আমাকে কোনো রকমে 10 দিন 12 দিনে ছবিটা শেষ করতে হবে, যেটা সম্ভবত একটা ছবিকে জাস্টিস দিচ্ছে না। এইটাকে কি করে ওভারকাম করা যায়? আমার কাছে তুমি এলে একটা বাজেট নিয়ে, এবার আমি যেহেতু আজকে 20টা 22টা ছবি বানিয়েছি, আমি তো দেখবো যে এই বাজেটটা এই বাজারে এখনকার এতে রিকভারি আছে কিনা। দিস ইজ নাম্বার ওয়ান। তো এখন যেটা এর আগে যেটা ডিসকাশন করছিলাম, যেহেতু হলে ফুটফল নেই, দেখো একটা কথা জেনে রাখবে যে বক্স অফিস কালেকশনটা যতদিন না ভালো হচ্ছে, একটা প্রডিউসার বক্স অফিস থেকে 70-80%, 100% যদি রিকভারি যতদিন না করতে পারছে, ততদিন কিন্তু তোমার এই প্রবলেমটা থেকে যাবে। when we are dependent on OTT and satellite, তো ওটা তো ওদের উইলে ওরা নেবে, নিতেও পারে নাও নিতে পারে। ইউ রিডিউস টু আ ভেন্ডার, তুমি দিলে ভেন্ডার তোমার নিতেও পারে নাও নিতে পারে। যখন তোমার বক্স অফিসে রিকভারি পাবে, তখন তোমার সে বলটা থাকবে, যেমন তো বক্স অফিস রিকভারি আছে, আই ক্যান পুট সাম মোর মানি। না তখন একটা সময় তো ওই বক্স অফিসটাই আসল ছিল, বাকিগুলো তো ইনসিডেন্টাল, এলো না বাকি তো কিছু ছিলই না। ইনফ্যাক্ট কিছু ছিল, দূরদর্শন ছাড়া তো কিছু ছিলই না। স্যাটেলাইট গুলো ছিল, স্যাটেলাইট তো অনেক পরে এসেছে না, 2000 এর পরে, 2000 এর পরে। দ্যাট শুড বি ইয়োর বোনাস, এক্স্যাক্টলি তাই। দ্যাট শুড বি ইয়োর বোনাস। তুমি একটা সিনেমা করছো, তোমার বক্স অফিস থেকে, আমি সেটাই বলো, যখন কালেক্ট হবে তখন দেখবে বাজেটও বাড়াবে, লোকে তো রিস্ক নেবে। আমাকে যদি বলো, আমরা না লসকে ভয় পাই না। সিনেমার যখন একটা প্রডিউসার যারা হবে, তারা জেনে শুনেই মোটামুটি আমি রিকভার করতেও পারি, নাও করতে পারি। তো আমরা কী ভাবি, লস হলো, পরের প্রজেক্ট হয়তো বেটার করবো, লসকে ভয় পায় না। সো দ্যাট ইজ, কিন্তু প্রবলেম যে এখন যেটা তোমাকে বললাম, এখন মনে হয় যে পুরো ইনভেস্টমেন্টটাই বোধহয় ভুল করছি, রং ইনভেস্টমেন্ট হয়ে যাচ্ছে। তো ওই জায়গার জন্য এই যে জিনিসগুলো যেগুলো ডিসকাস করলাম, এগুলো যখনই হয়ে যাবে, যে তখন মনে হবে যে বক্স অফিস থেকে খুব খারাপ হলেও একটা 40% রিকভারি আছে, 50% রিকভারি আছে। এখন তো 0% রিকভারি হয়ে যায় লোকের। এখন অনেক ছবি আছে যারা পাবলিসিটি এবং রিলিজ কস্টই তুলতে পারে না। একটা তো দুটো কস্ট থাকে, প্রোডাকশন কস্ট, রিলিজ কস্ট। এই ফুটফলটা বাড়ানোর একটা উপায় তো তুমি বললে যে ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ এবং ওই কমিউনিটি ফিলিংটাকে তৈরি করা, যে সেরকম প্রোডাক্ট বানাতে হবে। প্রথম কথা, আইডিয়া ড্রিভেন ছবি বানাতে হবে, অ্যাফোর্ডেবল টিকিটের সিনেমা হল, সেটা করতে হবে। এখন এইখানে একটা জিনিস জিজ্ঞেস করছি তোমাকে, যে অ্যাফোর্ডেবল সিনেমা হল, যে সিনেমা হলে আগে যেরকম হতো, যারা জাহাজের মতো হল, 1900 থেকে 1100 লোক বসে ছবিটা দেখছে, এটাও তো এখন খুব ভায়াবল অপশন নয়। এখন নয়, হয়তো 10 বছর পর দেখবে এটাই ভায়াবল হয়ে গেল। হু নোস, থিংস আর চেঞ্জিং ভেরি ফাস্ট। এখন লোকের হ্যাবিট হয়ে গেছে না। আগে কি লোকে খুব বেশি রেস্টুরেন্টে খেত না, শখে। এখন উল্টো হয়ে গেছে, বাড়িতে লোকের শখে, মাঝে মাঝে শখে রান্না করে। ইট ইজ অল, ইউ ডোন্ট নো। দেখো, সিনেমা যখনই মানুষের মনে হবে যে সিনেমা ইজ ফর বিগ স্ক্রিন, বড় পর্দা, একসাথে বসে খেলা, আমরা কি হই হই করে খেলা দেখি। খেলা তো টিভিতেও হয়, কিন্তু তাও লোকে অডিটোরিয়ামে, স্টেডিয়ামে যায় ভর্তি করে।
সো ওই জিনিসটা আনতে হবে, ওই উন্মাদনা, ওই কন্টেন্ট ওইভাবে আনতে হবে, তখন দেখবে দুটোই হবে। সিনেমা হলেও লোকে যাচ্ছে, ওটিটিতে বসেও দেখছে। সি ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, ইন্ডিয়া অ্যাট প্রেজেন্ট ইজ দ্য লার্জেস্ট content film producing country in the world ওয়ার্ল্ড and also consuming country. ইন্ডিয়ান প্রডিউসার যারা ছবি করে তাদের কিন্তু অনেক চ্যালেঞ্জেস থাকে। কারণটা হচ্ছে উই কম্পিট উইথ অ্যাটলিস্ট 4-5 আদার ল্যাঙ্গুয়েজেস। অন অ্যান অ্যাভারেজ আমার মনে হয় 2500 থেকে 2600 টু 3000 ছবি সেন্সার হয় প্রত্যেক বছর। এফএফআই যে রেকর্ডে আমি যেটুকু দেখেছি, সে তুলনায় আমাদের যখন টপ ফর্ম ছিল, মানে ধরো যখন 70 কোটি 80 কোটি পপুলেশন ছিল, তখন প্রায় 14,000 সিনেমা হল ছিল। এখন তো ডাবল পপুলেশনে আমাদের সব মিলিয়ে 10,000-এর মতো স্ক্রিন আছে, সিনেমা হল আছে এন্টার ইন্ডিয়াতে। এন্টার ইন্ডিয়াতে। অ্যাজ পার দ্য সার্ভে ওটা বলা হয়েছে অ্যাটলিস্ট 30,000 সিনেমা হল আমাদের দরকার। সো এই শর্টকামিংগুলো আমাদের আছে। এখন আজকে যদি আমি সিনেমা করছি, করে প্রথম কথা হচ্ছে যে তুমি ধরো আমি সিনেমাটা রিলিজ করলাম, তুমি তোমার পরিবার নিয়ে মাল্টিপ্লেক্সে গেলে দেখতে, তুমি কি দেখছো যে মিনিমাম 3টা ভাষার সিনেমা চলছে, ইংলিশ আছে, বাংলা আছে, হিন্দি আছে। তুমি ভাবনা আমি বাঙালি, তেলুগুও থাকতে পারে। হ্যাঁ, তুমি ধরো বাঙালি, আমি বাংলা দেখবো, বাংলা দেখতে গিয়ে দেখলে 3টে আছে, ডিরেক্টর এ, ডিরেক্টর বি, ডিরেক্টর সি, 3জনের ছবি আছে। ধরো আমি ডিরেক্টর বি, আমার ছবি আছে, তো ইটস ভেরি টাফ না? আমার ছবিটা কেন দেখবে সে? এত অপশনের মধ্যে আমার ছবিটা কেন দেখবে? হোয়াট আই অ্যাম প্রোভাইডিং? ভারতবর্ষের ছবি হচ্ছে এত বেশি, সবই আছে, কিন্তু নট দ্যাট ইজি। সো আই হ্যাভ টু বি সামথিং, না যে আমার ছবিটাই দেখবে সে। শুধু ছবি বানালে তো হয় না, আই এম কম্পিটিং উইথ ল্যাঙ্গুয়েজেস, প্লাস নিজের ল্যাঙ্গুয়েজের ছবির সাথে কম্পিট করছি। দুটো জায়গায় এখন অবধি পৌঁছলাম। এক হচ্ছে যে আমাদের সিনেমা হল, মানে ফুটফল বাড়ানোর জন্য এই কমিউনিটি ফিলিং এবং আমাদের সিনেমা হল বাড়ানো দরকার। 2 নম্বর হচ্ছে যে এই যে দ্য হিউজ অ্যামাউন্ট অফ চয়েস, এই চয়েসের মধ্য থেকে কোন, মানে এই চয়েসটাকে কিভাবে আমার ছবিটাকে তুমি ধরো একটা দর্শক ওটিটি টেলিভিশন বাদ দিয়ে একটা মাল্টিপ্লেক্সে গিয়ে হলে সিনেমা দেখতে গিয়ে তার কাছে এতগুলো অপশন, তার মধ্যে আমি ওয়ান অফ দ্য অপশন। তার চ্যালেঞ্জটা কত টাফ একটা প্রডিউসারের পক্ষে, যে একটা প্রডিউসারকেও অনেক পড়াশোনা করা দরকার, তার অনেক নলেজ থাকা দরকার, কী ছবি করব, কখন রিলিজ করব, কী করব। সেটা ভেরি মেজর রোল টু প্লে, ইজ নট দ্যাট জাস্ট ফান্ডিং। ডিরেক্টরেরও অনেক মেজর রোল আছে। আমি তো ছোট্ট এক্সাম্পল দিলাম, তুমি তো গিয়ে যদি দেখো 3টে ছবি আছে, তুমি তো সবাই এখনো 30-40% লোক যায় যারা গিয়ে তখন ডিসাইড করে কি দেখবো। মাল্টিপ্লেক্স যেহেতু বেশিরভাগ মাল্টিপ্লেক্সও তোমার একটা মলের সাথে আছে, অনেকে খেতে গিয়ে, মার্কেটিং করতে গিয়ে, ঘুরতে ঘুরতে ডিসাইড করে চলো তো হাতে 2 ঘন্টা সময় আছে, এবার একটা সিনেমা দেখি। সেটা কিন্তু আগেও তাই ছিল, অনেক লোক এরকম যেতে যেতে রাস্তা দিয়ে, আচ্ছা আমার হাতে এখনো 2 ঘন্টা সময় আছে, ওই জায়গায় তুমি 3 ভাবো ঘন্টা একটা সময় আছে। কম্পিটিশন লেভেলটা কত হেভি। মানে প্রথম কথা হচ্ছে আমাকে এমন কিছু ইনোভেটিভ থাকতে হবে আমার প্রচারের মধ্যে, পোস্টারের মধ্যে, টিজারের মধ্যে, ট্রেলারের মধ্যে, নিউজের মধ্যে, that will attract the person to buy a ticket for প্রথম my film. প্রশ্নটাই ফেরত আসি, এই যে তোমার দর্শক সংখ্যা মানে কমিউনিটি ফিলিংটা বাড়ানোর জন্য হলের প্রয়োজন, স্ক্রিনের প্রয়োজন, এই ইনভেস্টমেন্টটা আসবে কোথা থেকে? কারণ এটা তো দেখো, এটা যদি আমরা বলি যে সরকারের ইনভেস্ট করা উচিত, সেটা তো ঠিক না, নয়। সরকার ইনভেস্ট করবে না, সরকার উইল ফর্ম আ পলিসি। তুমি যদি দেখো, তুমি জানো কিনা জানি না, প্রথম যখন মাল্টিপ্লেক্স তৈরি হয় তখন একটা 4 বছরের ট্যাক্স রিবেট ট্যাক্স রিবেট ছিল, ঠিক আছে। তারপরে আজকে ধরো ফার্মারদের জন্য একটা রেটে ইলেকট্রিসিটি দেওয়া হয়, কথা ধরুন বলছি। সো উই ক্যান কাম আউট উইথ লট অফ অপশন টু, যাতে সিনেমা হলগুলো সার্ভাইভ করে বা লোকে আরও এনকারেজ হয় সিনেমা হল করতে। একটা লোক তো ব্যবসা করে, সে তো দেখবে যে আমি এতটা জায়গাতে এত কিছু ইনভেস্ট করে করছি, হোয়াট ইজ মাই রিটার্ন আজকের যুগে। সে দেখে অন্য ব্যবসায় আমার রিটার্নটা বেশি, স্বাভাবিক সে করবে না। তো ফর দ্যাট উই নিড গভর্নমেন্টের হেল্প। আপনার তো গভর্নমেন্ট তো অনেক কিছু করে। দেখো আমি কেন গভর্নমেন্টের হেল্প বলছি, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, সিনেমা ইন্ডাস্ট্রি স্বাধীনতার আগে থেকে এখনও অবধি সব থেকে বেশি রেভিনিউ দেয়। তার চেয়ে বড় কথা, ভারতবর্ষের মতো দেশ, ডাইভার্স ল্যাঙ্গুয়েজ, ডাইভার্স রিলিজন, সিনেমা প্লেজ আ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রোল ফর দ্য ডেভেলপমেন্ট অফ দ্য নেশন বিল্ডিংয়ে সব থেকে বেশি অবদান আমাদের আছে। তুমি বলবে কেন? আমি তার উত্তর দিচ্ছি। তুমি মসজিদে যাবে, মুসলিম পাবে, মন্দিরে যাবে, হিন্দু পাবে, খেলার মাঠে যাবে, দুটো পক্ষ পাবে, ইস্ট বেঙ্গল পাবে, মোহনবাগান পাবে, সিনেমা হলে যাবে, শুধু ইন্ডিয়ান পাবে।
একসাথে বসে হাততালি দেওয়া, একসাথে বসে কাঁদা, গরিব বড়লোক পাশাপাশি বসে, এই ফিলিংস কোথায় পাবে? কোথাও পাবে না। সো উই আর প্লেইং এ ভেরি ইম্পর্টেন্ট রোল টু বিল্ড দ্য নেশন। এবং আমরা যে রেভিনিউ দিই, সেই রেভিনিউ দিয়ে অন্য হয়, আমরা আমাদের আর্মিকে দিই, এতে দিই, ওতে দিই। আমাদের বক্তব্য কিছুটা আমাদের ডেভেলপমেন্টে দেওয়া হোক, দ্যাট ইজ অনলি থিং। আমরা সবসময় হাইয়েস্ট স্ল্যাব অফ ট্যাক্সে থাকি। যখন আগে এন্টারটেনমেন্ট ট্যাক্স ছিল বা সার্ভিস ট্যাক্স, সেল ট্যাক্স, যখন যে স্ল্যাব ছিল, টিল জিএসটি, এখন সবসময় দেখবে সিনেমা ইজ দ্য হাইয়েস্ট স্ল্যাব। 18% স্ল্যাবে পড়ে তার আগে বেশি ছিল, তুমি কি জানো? জানি, বেশি ছিল। আমাদের ছিল একটা সিন ইন্ডাস্ট্রি বলে, যেটা 28% আছে। সিন ইন্ডাস্ট্রিতে তোমার পরে মদ, গ্যাম্বেল, এই দুটো পড়ে, তার সাথে আমাদের ঢুকিয়ে দিয়েছে। সেটা তো আমরা করে লড়ে 18তে নিয়ে এসেছি। সো এইসব জায়গাগুলো ভেবেই আমি বলছি যে আমাদের কন্ট্রিবিউশনটাকে ওভারলুক করা হয়। ফার্মার বা আর্মি যেরকম কন্ট্রিবিউশন আছে, হয়তো সেই লেভেলে না হলেও আমাদের একটা ছোট্ট কন্ট্রিবিউশন আছে নেশন বিল্ডিংয়ে। তো ডেফিনেটলি আমি চাইবো সরকার যেহেতু এত রেভিনিউ আমরা দিই, কিছুটা তো হেল্প করবে। তুমি একটা কথা প্রথমেই বললে যে স্টেক হোল্ডারদের, এই যে স্টেক হোল্ডারদের মিলেমিশে একটা জায়গা প্রবলেম সলভ করা যায়, কিন্তু স্টেক হোল্ডারদের সঙ্গে সামঞ্জস্য রাখাটা খুব জরুরি। তুমি মেনশন করলে মিডিয়ার কথা। তুমি মিডিয়াকে কেন সিনেমা ইন্ডাস্ট্রি স্টেক হোল্ডার বলে মনে করো? ডেফিনেটলি মিডিয়া ইজ দ্য ভেরি স্ট্রং স্টেক হোল্ডার। এই যে জনগণের কাছে আমাদের ছবিটা কারা পৌঁছায়? মিডিয়া পৌঁছায়। রিভিউজ থেকে, পাবলিসিটি থেকে, আমাদের লেখালেখি রেখে আমাদেরকে মানে লোকের কাছে বাঁচিয়ে রাখা থ্রু নিউজ। দে প্লেজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। নাও দে হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট একটা জিনিসকে রিভাইভ যখন করার মোডে থাকে বা একটা পজিটিভ অ্যাঙ্গেলে লোকের কাছে নিয়ে যায়, তো মিডিয়া প্লেজ এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল। হাউ দে প্লেস আওয়ার ইন্ডাস্ট্রি, হাউ দে প্লেস। সি, আজকে যদি তুমি কারোর আর্টিস্টদের কোনো বিবাহ বিচ্ছেদ বা অন্যগুলো যদি হাইলাইট করো সবসময়, দ্য পারসেপশন অফ দ্য লোকের কী থাকে? ও ফিল্ম ইন্ডাস্ট্রিতে ওই রকমই হয়, সবাই প্রেম করছে, সবাই 10বার বিয়ে করছে, সবাই এক্সট্রামেটাল অ্যাফেয়ার। এটা একটা তৈরি করা যায়। প্রডিউসার মানেই সে মানে নায়িকাদের সাথে ঘুরে বেড়াচ্ছে। দিস আর দ্য থিং। আমি ছোট্ট এক্সাম্পল দিলাম। মিডিয়া হ্যাজ টু প্লে এ ভেরি ইম্পর্টেন্ট রোল। আমরা প্রেস কনফারেন্স করি কেন? ছবির অ্যানাউন্সমেন্ট করি, কাদেরকে ডাকি? অ্যানাউন্সমেন্ট করি বা একটা প্রিমিয়ার করি বা রিভিউজ করি, এটা কে করে? প্রেস করে। আমি বলছি না খারাপটাকে ভালো লেখো, বাট দে হ্যাভ আ রোল টু প্লে এবং ইম্পর্টেন্ট রোল টু প্লে। এবং আমি মনে করি যেহেতু দে হ্যাভ আ রোল টু প্লে, দে আর দ্য স্টেক হোল্ডার। সেখানে সোশ্যাল মিডিয়াও তো একটা রোল প্লে করে। আমার যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো আছে, সেটা তো একতরফা আমি যদি দিই আমার ছবি, তো আমি আমার মতো করে করবো। বাট যেগুলো নিউট্রাল মিডিয়া আছে, লোকে তো ওগুলোকে দেখবে। একটা ডেফিনেটলি দে হ্যাভ আ রোল টু প্লে। মিডিয়া কি নিউট্রাল হয়? জিজ্ঞেস করছি তোমাকে। আই ডোন্ট নো, দে শুড বি, হওয়া উচিত। সেটা তো একটা ইউটোপিয়ান মডেল হলো যে দে শুড বি, হওয়া উচিত। দ্যাট ইজ হাউ উই, আমরা যেটুকু পুরো পড়াশোনা করেছি, দ্যাট জুডিশিয়ারি, অ্যাডমিনিস্ট্রেটিভ, মিডিয়া, দ্য পিলার্স অফ অল ডেমোক্রেসি শুড বি নিউট্রাল। হয় না হয় সেটার মধ্যে আমি যাচ্ছি না। আই এম নট আ পলিটিশিয়ান, নাইদার আ ফ্রম এনি গভর্নমেন্ট পোস্ট হোল্ড করছি যেটার উপর আমি কমেন্ট করবো। আমরা যখন প্রথম সমস্যাগুলো ফেস করতে শুরু করি ইন ইন্ডাস্ট্রি, এবং আমরা সমস্ত টেকনিশিয়ানদের পক্ষে এটা বলতে চাইছিলাম যে কিছু জিনিসে আমাদের ফ্লেক্সিবিলিটি দরকার, ডিরেক্টরদের সঙ্গে একটা ফ্লেক্সিবিলিটি দরকার, প্রডিউসারদের জন্য ফ্লেক্সিবিলিটি দরকার, এবং সমস্ত টেকনিশিয়ানদের জন্য ফ্লেক্সিবিলিটি দরকার। এবং আমরা কিন্তু সেই সময় একটা কথা বলেছিলাম যে আমাদের এই রাজ্যে একটা ফিল্ম পলিসি তৈরি হওয়া প্রয়োজন। ঠিক আছে, আমি অনেকদিন ধরে বলছি ফিল্ম পলিসির জন্য, অনেকদিন আমি বলেও ছিলাম। আমি যখন ফিল্ম ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ছিলাম, লাস্ট আমার টার্ম ছিল 2025। তো গত বছরই ওকে 2025 কি 24-এ বিজনেস সামিট, যেটা আমাদের আগের গভর্নমেন্ট করতো, সেখানে আমি একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম। বেঙ্গলকে ক্রিয়েটিভ হাব হিসাবে প্রজেক্ট করা। একটা হচ্ছে আমাদের জিওগ্রাফিক্যাল লোকেশন, আমরা 7টা নর্থ ইস্ট প্লাস সিকিম কানেক্টেড আছি, প্লাস 3টে ফরেন কান্ট্রি, নেপাল, ভুটান, বাংলাদেশ। দিস ইজ ওয়ান জিওগ্রাফিক্যাল আমাদের যে পজিশনটা। সেকেন্ড হচ্ছে আমরা বাই বার্থ ক্রিয়েটিভলি ইনক্লাইন্ড। বাংলাতে যত ক্রিয়েটিভ লোক আছে, এবং যে আমি সস্তা বলবো না, সস্তা কথাটা খুব মানে ভ্যালু যদি আমি ধরি, ভিএফএম, ভ্যালু ফর মানি, এত ক্রিয়েটিভ আছে, যেগুলোকে আমরা চ্যানেলাইজ করলে
এটা অনেক কাজে দেবে। প্লাস এই যে নর্থ ইস্টে যে ছেলেমেয়েরা আছে তারা বম্বেতে গিয়ে হারিয়ে যায়, পাত্তা করতে পারে না, কম্পিটিশন লেভেল এত হাই। এখানে থাকলে তারা অনেকটা বেশি কমফর্ট ফিল করবে, অনেক বেশি। প্লাস আজকে যদি ক্রিয়েটিভভাবে এখানে তৈরি হয় তাহলে আমাদের এই ছেলেপিলেগুলো বম্বে এদিক ওদিক পালিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, কাজ নেই। আমরা এত ফিল্ম স্কুল তৈরি করেছি, SRFT আছে, অনেক অনেক প্রাইভেট SRFT আমাদের পশ্চিমবঙ্গ সরকারের রূপকলা কেন্দ্র আছে। হ্যাঁ, তো এদের ভবিষ্যৎ কি? দে হ্যাভ টু গেট ওয়ার্ক না, তাহলে কেউ কেন পড়বে লোক? আজকে আমরা বলছি যে ছোটোবেলায় আমাদের যেরকম বাবা মা বলতো ডাক্তার না ইঞ্জিনিয়ার হতে হবে, একটা মাইন্ডসেট ছিল। এখন তো আমরা বলছি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়াও তুমি প্লে রাইটার হতে পারো, তুমি স্ক্রিপ্ট রাইটার হতে পারো, DOP হতে পারো, বা তাদেরকে তো কাজ দিতে হবে, অ্যাভিনিউস আনতে হবে। তো এটা তো একটা, যেটা আমার ইচ্ছা ছিল, সেই জন্য ফিল্ম পলিসি একটা দরকার, যেহেতু আমাদের পলিসি নেই এখনও পর্যন্ত। প্লাস আমাদের এখন প্রত্যেক সারা বিশ্বে যদি আপনি দেখেন, ফিল্ম ট্যুরিজম ইজ প্লেইং আ ভেরি ইম্পর্টেন্ট, অ্যাবসলিউটলি ভেরি ইম্পর্টেন্ট। কিছু কিছু দেশ আছে শুধু ট্যুরিজমের উপরে। আমি ছোট্ট একটা স্পেন, হ্যাঁ, জিন্দগির নাম মিলেগি দুবারা, এই ছবিটার আগে আর পরে স্পেনের যে সংখ্যক ট্যুরিজম বেড়েছে মানে কল্পনার বাইরে। সুইজারল্যান্ডকে তো সুইজারল্যান্ড বানিয়ে দিয়েছে যশ চোপড়া। তো আমাদের সেই বেঙ্গলে ফিল্ম ট্যুরিজমটা খুব প্রমোট করতে হবে, বিকজ উই আর ব্লেসড দ্যাট আমাদের হিমালয়া আছে, আমাদের সুন্দরবন আছে, আমাদের বে অফ বেঙ্গল আছে। এই আমাদের ভারতবর্ষে কোনো রাজ্যে তিনটে জিনিস একসাথে নেই। প্লাস ক্রিয়েটিভ ট্যালেন্ট আছে। তো আমি এইগুলো, প্লাস একটা ইন্ডাস্ট্রি আছে, ফিল্ম ইন্ডাস্ট্রি যদি বলি ভারতবর্ষে মাত্র 6 জায়গায় আছে, বম্বেতে আছে, কলকাতায় আছে, সাউথের 4 জায়গায়। ইন্ডাস্ট্রি আছে, ট্যালেন্ট আছে, ক্রিয়েটিভ ম্যান পাওয়ার আছে, লোকেশন আছে, তারপরেও যদি না করতে পারি সেটা দুর্ভাগ্য আমাদের। যে একটা সময় কিন্তু বেঙ্গল খুব ভালোভাবে ইউজড হতো ফর শুটিং, ফিল্ম ট্যুরিজম আর ফিল্ম ট্যুরিজমকে তুমি যদি বলো, মানে এই ফিল্ম ট্যুরিজমে কি হয় যে 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 ট্রান্সপোর্ট অপারেটর তারও কাজ বাড়ছে, যে ধরো তোমার এখানকার টেকনিশিয়ান, হোটেল ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি থেকে, Absolutely. ফুড ইন্ডাস্ট্রি থেকে, সব ইন্ডাস্ট্রির গ্রোথ কত বেড়ে যাবে। সেটাই বলছি যে ধরো সেই আরাধনা থেকে শুরু করে তুমি কোন ছবি বলবে বলো, মানে সাউথ ইন্ডিয়ান একটার পর একটা ছবি এইখানে হয়েছে, কলকাতায় ছবি হয়েছে, মণিরত্নম করে গেছে। এইটা যে বন্ধ হয়ে গেল, এবং তার পেছনে দুটো কারণ ছিল। এক হচ্ছে ইট ওয়াজ নট ভেরি শুটিং ফ্রেন্ডলি, যেই মুহূর্তে বাইরে থেকে কেউ আসতো সেই মুহূর্তে জিনিসটা একটা ঘোট পাকিয়ে দেওয়া হতো। এইটাকে কি করে বন্ধ না, করা ওইটা যায়? এটা তো আমাদের দুর্ভাগ্য। বাংলা ছবি কমে যাচ্ছে, রেভিনিউ নেই। আমাদের টেকনিশিয়ানদের বাঁচিয়ে রাখার জন্য এটা একটা অল্টারনেটিভ ভালো রাস্তা ছিল, যে বাইরের ফিল্ম শুটিংটাকে প্রমোট করা। তাহলে অ্যাটলিস্ট যারা আমাদের টেকনিশিয়ানস আছে, ডিরেক্টর আছে, তারা কাজ পেত। একটা কথা আমি যেটা নিয়ে তুমি বলে আমি বলছি, আমি যদি কালকে শুটিং করতে যাই, আমি যদি গিয়ে দেখি যে জায়গায় শুটিং করতে যাচ্ছে সেখানে আমি রেডিমেড একটা মেকআপ ম্যান পেয়ে যাচ্ছি, একটা ভ্যান পেয়ে যাচ্ছি, ক্যামেরা পেয়ে যাচ্ছি, আর্টিস্ট পেয়ে যাচ্ছি, সেই ফেসিলিটি কিন্তু বেঙ্গলে আছে। সেই ফেসিলিটি তুমি দেখো ইউপি বা বিহার টিহারে যাবে, পাবে না। ইউ হ্যাভ টু ক্যারি এভরিথিং অ্যাপার্ট ফ্রম দ্য লোকেশন, আর কিছু তুমি পাবে না। কিন্তু আমাদের এখানে এগুলো তুমি পাবে, সব কিছু জিনিস। সেই এত কিছু থাকা সত্ত্বেও আমরা কিছু করতে পারছি না। তারপরে আমরা আর একটা জিনিস অনেক দিন ধরে বলছিলাম যে ওয়ান উইন্ডো ক্লিয়ারেন্স, 3টে জায়গা থেকে পারমিশন নিতে হয়, কোনো ভেন্যু পারমিশন, আইদার দ্য ভেন্যু প্রাইভেট ছাড়া, আইদার দ্য ভেন্যু ইজ উইথ দ্য স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট অর দ্য আর্মি। প্রাইমারিলি 3টের হাতে থাকে পারমিশন। সেটার একটা ওয়ান উইন্ডো, যেমন FFO বলে একটা সংস্থা করেছিল তোমার এতে বম্বেতে, এখনও আছে, মানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের আছে, NFDCর আছে। তাদের কাজ হচ্ছে কি, তারা যেখানে যা দরকার এনে দিয়ে দেবে। ধরো বিদেশ থেকে কোনো আসছে, US থেকে, আমাদের কলকাতায় তো কর্পোরেশনেরও পারমিশন নিতে হয়। আমি সেটাই বলছি যে ওয়ান উইন্ডো পারমিশন মানে ওইটাই, যে একটা জায়গা থেকে কেউ এলো বাইরে শুটিং করতে, সে একটা জায়গা থেকে নিয়ে নিল, বা সেই জায়গাটার কাজ এসে যেখান থেকে নেবার সে নেবে। তো এটাও খুব জরুরি। তুমি ফিল্ম ট্যুরিজম প্রমোট করতে গেলে ওয়ান উইন্ডো ক্লিয়ারেন্সও কিন্তু খুব জরুরি। সো আই এম হোপফুল যদি এই জিনিসগুলো করা যায়। তুমি শুটিং আমাদের সিরিয়াল বা সিনেমা দিয়ে একটা তো আছেই, এছাড়াও কিন্তু অল্টারনেটিভ একটা বিরাট বড় রেভিনিউ মডেল তৈরি করা যায় বাই এনকারেজিং ফিল্ম ট্যুরিজম। এই যে নতুন সরকারের ব্যাপারে তুমি কতটা আশাবাদী বা কতদূর এগোবে বলে, মানে আগের সরকারের একটা আমি দেখেছি ইনার্শিয়া ছিল, যা চলছে চলতে দাও অথবা বাগড়া দাও। যাই হোক, আমি এই সরকারের ক্ষেত্রে তোমার দেখো, প্রথম কথা আমি আই এম নট আ পলিটিক্যাল, তো আমি কে খারাপ করেছে, কে ভালো করবে, ওর মধ্যে আমি ঢুকতে চাই না। চেঞ্জ ইজ অলওয়েজ গুড, কনস্ট্যান্ট চেঞ্জ হওয়া দরকার। চেঞ্জ হলে নতুন নতুন আইডিয়াস নতুন হয়, এবং নতুন সেট অফ লোক
কাজ অপরচুনিটি পায়, যেটা খুব জরুরি। কারণ তুমি যতক্ষণ না নতুনদের চান্স দেবে ততক্ষণ তুমি বুঝবে না যে হোয়াট ইজ হিডেন ইনসাইড দ্যাম। Right. ইউ হ্যাভ টু কিপ, মানে আমি যদি 5 জায়গায় না চেষ্টা করি, হাউ আই উইল নো হোয়াট ইজ হিডেন ইন মাই ডেস্টিনি, তাই না? তো আমার সেটাই মনে হচ্ছে যে নতুন যেহেতু সরকার নতুন এসেছে, তো উই আর হোপফুল, এবং আমার মনে হয় যে যেহেতু সেন্ট্রাল এবং স্টেট দুটো একই গভর্নমেন্ট হয়েছে, এবং ডাবল ইঞ্জিন। হ্যাঁ, এবং আই থিঙ্ক আফটার 50 years, হ্যাঁ, সো আমার মতো অনেক লোকেরই সেই আশাটা আছে যে সাম ডেভেলপমেন্ট ওয়ার্ক উইল বি হেয়ার। অ্যান্ড সিনেমা যেহেতু এখানকার মানে ভারতবর্ষের মধ্যে সব থেকে প্রথম, আমি তো মনে করি হেডার সেন ইজ দ্য পায়ানিয়ার, যদিও দাদা সাহেব ফালকেকে বলা হয়, ওটা একটা বিতর্ক রয়ে গেছে। তো এখানকার যারা ফিল্ম প্রোডাকশন হাউসগুলো, যেটা তোমার NT1 বা অরোরা ফিল্ম, এরা সত্যিকারের কিন্তু অন্য কোম্পানিকে মানে অনেক, এরা কেন, তার পাশাপাশিও রয়েছে তোমার নবীন চৌখানি, মানে হ্যাঁ, আমাদের ভারতলক্ষ্মী স্টুডিও, ভারতলক্ষ্মী আমি বলছি studios। এরা যারা তাদের এখানে এই ইন্ডাস্ট্রিটাকে, আমার মনে হয় ইন্ডাস্ট্রি ক্যান হেল্প টু ব্রিং আ ভেরি পোটেন্সিয়াল ইকোনমি ফর বেঙ্গল। আমরা বেঙ্গলে তো আগে যেমন জুট, টি, এগুলোকেই ভাবতাম, ক্রিয়েটিভটা খুব একটা ভাবতাম না, এবং আগামী 10 বছর উইল বি এরা অফ ক্রিয়েটিভ ইকোনমি। সেটা সারা পৃথিবীতেই বলা সারা হচ্ছে। পৃথিবীতে বলছি, যেমন আমরা যখন এই তোমার ইনফরমেশন অ্যান্ড আইটি সেক্টর যখন হতে শুরু করলো, আমরা যেমন সিলিকন ভ্যালি বলতাম বোম্বেকে, তার মানে ক্রিয়েটিভ ইকোনমিতে ক্যালকাটা ক্যান প্লে আ ভেরি মেজর রোল টু রিপ্রেজেন্ট ইন্ডিয়া অ্যাজ ওয়ান অফ দ্য ক্রিয়েটিভ হাব ফ্রম ইন্ডিয়া ফর দি ওয়ার্ল্ড, যদি এটা ঠিক মতো করে। তো আমাদের দিক দিয়েও আমরা প্রস্তাব দিয়েছি নতুন সরকারকে। সো আমরা কী এক্সপেক্ট করছি, অ্যান্ড শুধু সরকারের কাছে এক্সপেক্ট করাটা বড় কথা নয়, হোয়াট উই ক্যান গিভ, আমার কন্ট্রিবিউশনও থাকতে হবে। আমরা খালি নতুন সরকার এসছে বলে সরকারি সব করে দেবে, আমি বসে থাকবো, সেটা হয় না। সরকার উইল কোলাবরেট উইথ আস, বাট যেহেতু আমরা ট্রেডকে রিপ্রেজেন্ট করি, আমাদের দায়িত্বটা অনেক বেশি, সরকারকে বোঝানো বা সরকারকে ভিশনটা দেওয়া। সরকার উইল ইমপ্লিমেন্ট, তার যদি মনে হয় যে আমরা যেটা বলছি সেটা ঠিক, ইজ গুড ফর দ্য স্টেট, দে উইল ইমপ্লিমেন্ট ইট, বাট ইনিশিয়েটিভটা আমাদেরকে নিতে হবে। ইনিশিয়েটিভটা নিতে হবে, মানে আমার মনে হয় ইটস টু আর্লি, কারণ সরকারের তো এখনো It will take যেটা time. তৈরি হয়নি, কিন্তু বাট উই আর এক কথায় তোমার প্রশ্নের উত্তর হচ্ছে, আমাকে যদি বলো, আই এম হোপফুল দ্যাট থিংস শুড বিকাম বেটার। সিনেমার যেমন একটা ডিক্লাইন হয়েছে ইন দর্শক সংখ্যা, ঠিক একইভাবে দেখতে পাচ্ছি, মানে টিআরপি রেটিং ইত্যাদিগুলো, এবং তোমার এই ভিউয়ারশিপ রেটিংটা দেখলে যেটা দেখা যাচ্ছে যে বাংলা টেলিভিশনেরও অলসো ইন ডিক্লাইন, একটা মেজর ডিক্লাইন, মানে এটা ডিক্লাইনটা খুব চোখে পড়ার মতো, মানে 6 বছরে প্রায় 50% মতো ডিক্লাইন ইন অ্যাটলিস্ট ভিউয়ারশিপ নাম্বারস। এইটারও কারণটা কি হঠাৎ করে? দুটো তিনটে জিনিস। একটা কথা হচ্ছে, আমরা ইন্ডাস্ট্রি বলি, কিন্তু আমরা ইন্ডাস্ট্রির কোনো বেনিফিট নেই, পাইনি, কোনোদিনই পাইনি। ইনফ্যাক্ট আমার মতে আমরা ফিল্ম ফ্রেটার্নিটি বলাটা বেটার। ইউ বিলং টু দ্য নট ফিল্ম ইন্ডাস্ট্রি, টু দ্য ফিল্ম ফ্রেটার্নিটি। কেননা আমাদের এখনও, যদি তুমি কোনো ব্যাংকে যাও, সিনেমার যদি তুমি বলো সিনেমা বা সিরিয়াল, ইটস আন্ডার ব্ল্যাক লিস্ট। এই কিছু লোন, হ্যাঁ, ফর লোন বা মানে ব্যাংক হেল্প, এর জন্য আমরা ব্ল্যাক লিস্ট হয়ে আছি। তো এটা হয়তো আমার মনে হয় সুষমা স্বরাজজি এটা বোধহয় প্রথম চেষ্টা করেছিলেন, ইন্ডাস্ট্রি তকমাটা এসেছিল। তো আই উইল কল দিস অ্যাজ মোর অফ আ ফিল্ম ফ্রেটার্নিটি। তো আমি যেটা তোমাকে অনেক প্রথম দিকের ডিসকাশনে বললাম না, যে আমরা টেলিভিশন এতগুলো চ্যালেঞ্জ কেন যেমন ওভারকাম করে এসেছি, তো দেখুন টেলিভিশনের যে ডিক্লাইন বা সিনেমার যে ফুটফল যেরকম আছে, আমাদেরকেও অ্যাডাপ্ট করতে হবে। যেরকম আমি তোমাকে বললাম যে সিনেমার ক্ষেত্রে এই মেজারগুলো করতে হবে, তো টেলিভিশন আমার মনে হয় আস্তে আস্তে টেলিভিশনের চেয়ে লোকের ভিউয়ারশিপটা বেশি ঢুকে যাচ্ছে OTTর উপরে। টেলিভিশনের কি সুবিধা ছিল, যখন সিনেমা ছিল, সিনেমার বাইরে সিনেমা হলে না গিয়ে টেলিভিশনে ঘরে বসে তুমি দেখতে পাচ্ছ, ছোটো পর্দা হলো দেখতে পাচ্ছ। হ্যাঁ, টেলিভিশনের একটা টাইম আছে, স্লট থাকে, তো 8টার সময় হবে, 8টা। এবার OTTতে সেটাও তোমার বেনিফিট দিয়ে দিচ্ছে কি তুমি তোমার টাইমে দেখো, যে তুমি 8টার সময় সিরিয়ালের টাইমে যদি মিস করে যাও, তুমি OTTতে ওয়েব আছে কি যাই আছে, যখন খুশি রাত 2টোতে খুশি দেখতে পারো। তো এইটা তো একটা লোকের একটা তো হবেই, মাইন্ডসেট চেঞ্জ হবেই। এখন আমাদেরকে সিস্টেমের সাথে অ্যাডাপ্ট করতে হবে। আমরা যেমন মাঝখানে যখন বেশ 5-7 বছর আগে আমরা যখন সিনেমা বানাতাম, ভেবেই নিতাম যে এটা স্যাটেলাইটের জন্য বানাচ্ছি না OTTর জন্য বানাচ্ছি না হলের জন্য বানাচ্ছি।
তো অ্যাকর্ডিংলি প্ল্যান করতাম, যেটা বড় হলে রিলিজ করে তারপরে বিক্রি করবো, না ডাইরেক্ট টেলিভিশনেই একটা নামমাত্র রিলিজ করে টেলিভিশনে দিয়ে দেবো, না ওটিটিতে ডাইরেক্ট করবো। তো আমার মনে হয় এই টেলিভিশনটাও সেভাবে আস্তে আস্তে অ্যাডাপ্ট করতে হবে, চেঞ্জ করতে হবে। অনেক অনেক সিরিয়াল তো ওটিটির মতো করেও দেখানো হচ্ছে এপিসোড ওয়াইজ। ধর আমাকেই বলেছিল যে 100টা ঘটনা দিয়ে 100টা একদিন ইয়ে করে, এরকম অনেক কিছু চলছে, মানে আমারও কথাবার্তা চলছে। উই আর অলসো থিঙ্কিং অফ ইন দ্যাট লাইন। ওই ট্র্যাডিশনাল যেটা আমরা করতাম 2 বছর 3 বছর ধরে চলছে, ওটা আস্তে আস্তে আমরা সব চ্যানেলই, বোধহয় তুমিও জানবে হয়তো, সব চ্যানেল আস্তে আস্তে ওটাকে অফ করে ওরা অন্য ফরম্যাটে যাচ্ছে। কস্ট রিকভারিটা কিভাবে হবে এইটা তো বোঝাটা খুব জরুরি। আমি সেটাই বলছি, ওভারঅল একটা থাকে, একটা টেলিভিশন চলে কিসের উপর? রেভিনিউ, ওদের রেভিনিউ হচ্ছে অ্যাড কখন আসে? যখন পুরো রাজ্যে তোমার ব্যবসা ভালো চলে, অনেকগুলো কোম্পানি থাকবে তখন অ্যাড চলে। আমরা একটা সময় দেখেছিলাম যখন খুব ওই একদম মানে চিটফান্ডের যখন সময় ছিল, তখন প্রচুর রেভিনিউ ছিল, টেলিভিশনগুলোই ছিল, তখন ওরা একরকমভাবে, তো এটা চলে যাওয়ার পরে একরকম হচ্ছে। নিশ্চয়ই আবার ভবিষ্যতে দে উইল কাম আউট সামথিং দ্যাট উইল হেল্প গ্রো আগেন। একটা হিউজ স্টুডিও সেট আপ আমাদের পশ্চিমবঙ্গ সরকার তৈরি করেছিল, টেলি একাডেমি সোনারপুরে। সেই স্টুডিও সেট আপটা তৈরি হওয়ার পরে ওখানে কখনো শুটিংই হয়নি, অনেক ফ্লোর পড়ে আছে। জানি আমার খুব বলেছিল শুটিং করার জন্য। হ্যাঁ, তুমি করনি কেন ওখানে শুটিং? আমি করিনি, মানে একটা দূর পড়ে যাচ্ছে আমার মতো লোকের জন্য। আমি যেটা একটা দুটো সিরিয়াল করি, সেটা খুব একটা ইয়ে হয়নি। কেন, ইফ ইউ নো দ্যাট হোয়াট ইজ সিরিয়াল ইজ আ জব ওয়ার্ক। আমি একটা জব ওয়ার্ক করছি, আমাকে সাধারণ টাকা দেওয়া হচ্ছে, তার মধ্যে করে আর নিজের প্রফিট বার করে দিতে। তো জব ওয়ার্ক তো আমাকে বুঝে করতে হবে। সিনেমা হলে না, ঠিক আছে, ওটা তো আমার নিজের, আমি যা বানালাম, যেদিন শেষ হলো সেটাই বাজেট, তারপরে সেটা তো নয়। তো ওইটা একটা আমার ক্ষেত্রে দ্যাট ওয়াজ আ বিগ পয়েন্ট। আমার মনে হয় একটু ফ্লেক্সিবল হওয়া দরকার। যখন আমি একটা জিনিস যখন দূরে করছি, তো নিয়মটাও একটু ফ্লেক্সিবল হওয়া দরকার। ইনফ্যাক্ট এই নিয়মটা বোম্বেতে এবং চেন্নাইতে সব জায়গায় আছে, সব লোকেশন, কল টাইমটা হচ্ছে লোকেশন। আমরা সব জায়গায় করি, সব ব্যবসা থেকে একটা ফ্লেক্সিবিলিটি থাকে। একটা ইনস্টিটিউশনে যখন একটা ইকোনমিক্যালি গ্রাউন্ড থেকে কোনো ছেলে মেরিট নিয়ে আসে, তখন তার ফিসটা একরকম করে দেয় সব কলেজ কর্তৃপক্ষ চেঞ্জ করতে। এমনি এটারও করা উচিত। তো এটা একটা প্ল্যানিংয়ের একটু যদি ঠিকঠাক করা হয়, তাহলে লোকে যেতে যাবে না কেন? আমরা প্রচুর ছবি, মানে অ্যাটলিস্ট একটা মেজর পোর্শন অফ দ্য ছবি আমরা কিন্তু স্টুডিও ফ্লোরে করতাম। আমি মেইনলি টেকনিশিয়ানসেই করেছি। হ্যাঁ, কিছু আগে তো স্টুডিও বেসটি সব কিছু হতো, সেট ফেলে রিয়েল লোকেশন তো পরে লাস্ট 20-25 বছরে বোধহয় বেশি হয়েছে রিয়েল লোকেশনে গিয়ে। আমার মনে হয় 2007-08 থেকে বেশি শুরু হয়েছে। তার আগে তো স্টুডিও কেন্দ্রিক ছবি বেশি হতো, সুবিধা হতো, ডিস্টারবেন্স হতো না, হতো না, তারপরে একটা অ্যাটমসফিয়ারও থাকতো, অনেকগুলো জিনিস নিয়েই হতো। অ্যাডভান্টেজ একটু, ডিসঅ্যাডভান্টেজও আছে। ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে তোমাকে সেটটা তৈরি করে নিতে লাগে, সেটাও তো একটা খরচা। ভেরিয়েশন আনতো না, লোকেরা যেমন দেখতে দেখতে একটা অভ্যস্ত হয়ে গেছে স্টুডিও বেস, তারপরে যখন ফ্রেশ একটা এলো। এখন যেটা সমস্যা হচ্ছে সেটা হচ্ছে আমি প্রচুর একই বাড়ি দেখতে পাচ্ছি বিভিন্ন সিনেমাতে, সেটাও তো আরেকটা সমস্যা। মানে মনে হচ্ছে একই সেটে বারবার কাজ হচ্ছে। তো এই জায়গাটাকে কি ফিরিয়ে আনা কি সম্ভব? তাতেও তো ওটা গ্র্যাজুয়ালি ফিরবে, ফিরবে। এখন যারা আমরা ভাবি যে একটা 1960 সালের একটা প্লট করব, তখন তো আমরা ভাবো সেট করে নেওয়া বেটার। সে বাড়িও আর নেই, সে নেই, ওটা করতে যা সুবিধা হবে তার চেয়ে বেশি তো সেট করে নিয়ে করা বেটার। এবং বম্বেতে অনেক এরকম পিরিয়ড ছবি হয়েছে সেট করে। বম্বেতে একটা দুটো স্টুডিও তৈরি হয়ে গেছে যেটাকে বলে আনরিয়েল ইঞ্জিন, মানে অ্যাকচুয়ালি ওই দিয়ে তৈরি করা, সেটটা তক্ষুনি তৈরি করে না, মানে আগে থেকে প্ল্যান করে নিতে হয়, কিন্তু কোন অ্যাঙ্গেলে কি হচ্ছে, ক্যামেরা কোথায় যাচ্ছে, এগুলো সব সেট করা যায়। রামোজি ফিল্ম সিটিও সেভাবে সেই জন্য তৈরি হয়েছিল যে একবার ঢুকে সব বানিয়ে চলে যাও, সব আছে। তো স্টুডিও থাকবে, স্টুডিওতে সুবিধা হচ্ছে ওইটা কি অ্যাটমসফিয়ারটা থাকে, শুটিংয়ের সুবিধা থাকে, এত ঝামেলা থাকে না, পারমিশন থেকে আরম্ভ করে বাইরের ডিস্টারবেন্স থেকে আরম্ভ করে। আবার অনেকে ভেরিয়েশন চাই, তখন বাইরে গিয়ে করে। আমরা ব্যালেন্স থাকবে, দুটোই থাকবে। স্টুডিও যে উঠে যাবে আমি বিশ্বাস করি না, থাকবে। টেলি একাডেমি যেটা পড়ে রয়েছে সেটা তো এইভাবে ইউজ করা যায় না, আমি ওইভাবে প্লাস ওই ফ্যাসিলিটি দেওয়া উচিত ছিল। মানে আমি কলকাতাতে করছি আর ওখানে করছি, যদি কিছু অ্যাডভান্টেজ না পাই তাহলে লোকে যাবে না। ইউ হ্যাভ টু প্রমোট দ্য থিং। কিন্তু একটা যে কোনো বিজনেস হাউস যখন নতুন প্রোডাক্ট আনে, তো সে তো প্রমোট করে কিছু দিয়ে, কিছু তো তার সঙ্গে কিছু ফ্রি দেয়, কার সাথে কিছু দেয়। ইউ হ্যাভ টু মার্কেট। এখন আপনি মার্কেটিং না করলে জিনিস বানালে তো হবে না। আমি একটা ভালো সিনেমা বানালাম, আমাকে তো মার্কেট করতে হবে সিনেমাটা।
আমার সিনেমাটা স্টাডি করতে হবে, এই সিনেমা কার জন্য, ইউথ ওরিয়েন্টেড, ফিমেল ওরিয়েন্টেড, না বয়স্কদের, সেই তাদের কাছে গিয়ে আমাকে ছবিটা সেভাবে পিচ করতে হবে, সেভাবে মার্কেটিং করতে হবে, সেভাবে পাবলিসিটি করতে হবে। মানে ছবির নিশটা কি সেটাকে আইডেন্টিফাই করতে অবভিয়াসলি দেখুন এগুলো অনেক অনেক পড়াশোনার ব্যাপার। আজকে আমি অনেকের সাথে কথা বলি, আমাকে এসে বলে পাবলিসিটি মার্কেটিং সব আমরা করবো। পাবলিসিটি and marketing two different thing. Publicity is different, marketing is different. Publicity is something, আমরা সিনেমা বানালাম, পাবলিসিটি লোকে জানলো এই সিনেমা হয়েছে, দ্যাট ইজ পাবলিসিটি। মার্কেটিং হচ্ছে যখন ওই পাবলিসিটি থেকে 10% লোক, 20% লোককে আমি ফুটফল হিসেবে ট্রান্সফার করি, দ্যাট ইজ মার্কেটিং। কারণ অর্ধেক লোক জানেই না, ভাবে পাবলিসিটি, মার্কেটিং, পিআর সব এক করে দেয়, ডিফারেন্ট থিং। তোমাকে ডেকে আনার একটা কারণ এটাই ছিল, ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে মানে শিক্ষিত প্রযোজকদের মধ্যে তুমি একজন। হ্যাঁ, মানে তুমি বিনয়টা করো না, কিন্তু এটা আমরা সবাই জানি, এবং সেই জন্যই তোমাকে আমার পডকাস্টে আরো বেশি করে দেখা। কিন্তু টু সাম ইট আপ, যে জিনিসটা আমি বলছি যে আমাদের একটা ফিল্ম পলিসি যদি হয়, গভর্নমেন্টের কোঅপারেশন যদি পাওয়া যায়, এবং এই ইস্টার্ন রিজিয়নকে যদি একটা কি বলবো ক্রিয়েটিভ হাব হিসেবে তৈরি করার আমাদের সদিচ্ছা থাকে, তুমি বলছো যে আমাদের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব। 100%। আই এম হোপফুল আমরা ঘুরে দাঁড়াবো। 2 বছর পর তুমি আমাকে ডেকো, দেখবে থিংস হ্যাভ চেঞ্জ। থ্যাংক ইউ সো মাচ এই কথাটা বলার জন্য। কেননা দ্বিতীয় কথা সাম আপ করার আগে তোমাকে বলিসি, তুমি যেটা আমাকে বললে মানে সনার যে শিক্ষিত প্রযোজক, দেখো 2-3টে জিনিস। একটা হচ্ছে ইটস নট অ্যাবাউট, আমি একটা ট্রেডের মধ্যে আছি, একটা ইন্ডাস্ট্রির মধ্যে ঢুকেছি, ঠিক আছে। ইটস নট অ্যাবাউট অনলি earning some money from there, earning fame from there. It's not that. We have to give back. You have to give back to the next generation, to society. How much I do, এটাও একটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। We should not be selfish, যে আমি 5টা অ্যাওয়ার্ড পেলাম, 5টা ছবি করে বক্স অফিস হিট করলাম, খবরে কাগজে নাম বেরোল। We should not restrict ourselves on that. What we are thinking for the next generation, what we are ওদের জন্য কি রেখে যাচ্ছি বা কি করে যাচ্ছি, এটা সবথেকে বেশি দরকার, জরুরি দরকার। এবং তার জন্য আমার মনে হয়, আমার খারাপ লাগে, আমার কাছে অন অ্যান অ্যাভারেজ রোজ 2-3টে ছেলে যোগাযোগ করে, দাদা অভিনয় করতে চাই, দাদা ভালো স্ক্রিপ্ট লিখেছি। তো আই ফিল স্যাড ফর দ্যাম, বিকজ আই অ্যাম অলসো হেল্পলেস। আমি তো অত বড় নয় যে সবাইকে ট্যালেন্ট আছে সবাইকে কাজ দেবো। তো সেটাই আমার কাছে অ্যাপিল, যে ওটাকে আজকে এই বেঙ্গলে যদি আমরা সত্যি এগুলো যদি করতে পারি ক্রিয়েটিভ হাব হিসেবে, তাহলে আমাদের এই ছেলেপিলেগুলো দে ক্যান চেঞ্জ দেয়ার প্যাশন অ্যান্ড মেক ইট আ প্রফেশন। কারণ আমি বিশ্বাস করি there is nothing like making your passion a profession. When you make your passion a profession, you enjoy life more. You might not earn more, but you enjoy life more. That is more important. আর তখন you will give the best. আমাদের প্রচুর এরকম এক্সাম্পল আছে, যারা বড় বড় প্রফেশন ছেড়ে এসে সিনেমা বানাচ্ছে। কেউ ডাক্তারি ছেড়ে দিয়েছে, কেউ বড় চাকরি ছেড়ে দিয়েছে, কেউ ঘড়ি বাড়ি বিক্রি করে সিনেমা করেছে। দিস ইজ প্যাশন। তো এই লোকগুলোকে দেখতে হবে, ভাবতে হবে অনেক কিছু। আরও একটা জিনিস আমি গভর্নমেন্টকে বলেছিলাম যে উই শুড হ্যাভ, এই যে পলিসি ছাড়াও এখন যেভাবে যুগ হচ্ছে, সিনেমা হল বানানো ছাড়াও উই শুড হ্যাভ আ গভর্নমেন্ট ব্যাক ওটিটি চ্যানেল, যেখানে ইন্ডিপেন্ডেন্ট প্রডিউসার ডিরেক্টর যারা ছবি বানাবে, যেরকম নন্দনের রেভিনিউ মডেল আছে না, 50-50, তুমি ছবিটা দেখে নাও, ছবিটা দেখার পর যদি মনে হয় এটা ঠিকঠাক আছে, ওটিটি অন দ্য ওটিটি চ্যানেল, রেভিনিউ শেয়ারিং। তো অ্যাটলিস্ট তো একটা প্রডিউসার বা ডিরেক্টর জানবে যে ওখানে আমার লাস্ট অপশন আছে, যে আমি ওখানে দেবো, ইনস্টেড অফ রানিং অ্যারাউন্ড ফর অল দ্যাট প্রাইভেট ওটিটি চ্যানেল, যে আমার ছবি নাও। এটা না করে যদি একটা অপশন তৈরি করা হয়, যে গভর্নমেন্ট যেমন ওয়েবস সেন্ট্রাল গভর্নমেন্ট ভাবছে, ওরা পশ্চিমবঙ্গ সরকারের ওটিটি চ্যানেল, এরকম একটা কোনো প্রাইভেট কনসার্ন তো এরকম ভাবছে দেখা, মানে আমি জানি না। দেখো একটা কথা সবসময় জানবে, যে প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্টের দুটোর মধ্যে তফাৎ আছে। আজকে নন্দন বা মিনার বিজুলি, প্রাচী সেন, দুটোর মধ্যে তফাৎ আছে। এটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস থিং। তো গভর্নমেন্ট করলে তার একটা স্যাংশন বা তার একটা ক্রেডিবিলিটি অনেক বেশি থাকে। হ্যাঁ, এবং গভর্নমেন্ট দেখে নেবে। যেমন নন্দনের ছবি স্ক্রিন করতে গেলে একটা কমিটি আছে, দেখবে, মনে হলে প্রতিটা রেভিনিউ শেয়ারিং, তো কিছু লুকোচুরির ব্যাপার নেই। যা রেভিনিউ একটা গভর্নমেন্ট 50 পেলো, দর্শক 50 পেলো, বা যে রেশিও হবে, আমরা ওটাও একটা বড় স্টেপ হবে। না তো এই যে যারা ইন্ডিপেন্ডেন্ট, কেউ হয়তো 20 লাখ 25 লাখ টাকা সারা জীবনের সঞ্চয় দিয়ে রিটায়ার করার পরে ছবি বানাতে চাই, তো তার তো জানবে যে আমি কিছু কোথাও না হলে আমি ওখানে দিতে পারবো, সারা জীবনে কিছু পাব। দিস আর দ্য থিং উই হ্যাভ টু ডু।
সিনেমা হল যেমন একটা মিডিয়াম, ওটিটি মিডিয়ামটাকে তুমি ক্যানট ইগনোর। ইট ইজ ইট উইল স্টে। স্পিডে যাচ্ছে, আর ওই যে লোকের অভ্যেস হয়ে যাচ্ছে যে আমি আমার সময়ে দেখব, কোনো হলের টাইমিংয়ে বা ওই টেলিভিশন টাইম না, আমার আর দুটোই ইচ্ছে হলো দুটোই দেখবো, ভোর চারটে ইচ্ছে হলো চারটে। তো এইটা যখন হ্যাবিট হয়ে যায় লোকের, দে গেট ইউজ টু ইট। তো আমি যদি ওটাও একটা অপশন গভর্নমেন্ট যদি করে দেয় একটা প্রডিউসার বা ডিরেক্টরকে, তাহলে তার পক্ষে অনেক সুবিধা না। আর যদি এই নন্দনের মতো হল প্রত্যেকটা ডিস্ট্রিক্টে থাকে, আমাদের ধরো 20টা প্রত্যেকটা ডিস্ট্রিক্টে থাকলে হবে না, প্রত্যেক মহকুমায় থাকতে হবে। আমি স্টার্ট Start with, হ্যাঁ। ধরো প্রত্যেক ডিস্ট্রিক্টে যদি দুটো করে থাকে, তাহলে আমাদের ধরো 40-50টা হল হয়ে গেল। এবার 50টা হলের তো একটা রেভিনিউ আছে, প্লাস একটা ওটিটি আছে, তোমার অর্ধেক সমস্যাই এখানে মিটে যাবে। বুঝতে পেরেছি। মানে এই আজকের ডিসকাশনটা, মানে আমাদের 3 পার্ট যে সিরিজটা আমরা বাংলা সিনেমা নিয়ে করছি, টু র্যাপ ইট আপ, আই থিঙ্ক দিস ডিসকাশন ওয়াজ এক্সেলেন্ট, থ্যাংক ইউ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর কামিং হিয়ার। থ্যাংক ইউ। আপনারা দেখবেন, আপনারা জানাবেন বাংলা সিনেমার ভবিষ্যৎ নিয়ে আপনাদের কোনো বক্তব্য থাকলে আপনারা দয়া করে কমেন্ট বক্সে লিখবেন। আমি গেস্টদের কাছে যথাযথভাবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার রইল। দেখতে থাকুন মুখে মুখে। নমস্কার।